আজ আমাকে দর্শনের মিথ্যা অপবাদ দিয়ে জোর করে বিয়ে দেওয়া হলো আমার বাবির বাড়ির কাজের মেয়ের সাথে। কোনো আদালত ছিল না, কোনো প্রমাণও না, ছিল শুধু কয়েকটা মুখ যারা আগে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। এক মুহূর্তে আমি মানুষ থেকে অপরাধী হয়ে গেলাম। ঘরের ভিতর বাতাস ভারী ছিল, কেউ চিৎকার করছিল না, কেউ কাঁদছিল না, তবু মনে হচ্ছিল দেওয়ালগুলো চেপে ধরছে আমাকে। প্রতিটা নিঃশ্বাসে একটা প্রশ্ন, আমি কিভাবে এখানে এলাম? এই সব কিছুর পেছনে যে একজন মানুষ, সে আমার ভাবি। ভাবি, যার চোখে আমি কখনো মানুষ ছিলাম না, ছিলাম শুধু একটা বাধা। কারণ ভাবির ছোট বোন মাইশা আমার ভালোবাসা, আমার সবচেয়ে বড় দুর্বলতা। আমরা একে অপরকে ভালোবাসতাম নীরবে, চোখে চোখ রেখে, হাত ছুঁয়ে থমকে যাওয়া শ্বাসে। কিন্তু ভাবির কাছে ভালোবাসা মানে অপরাধ, আর অপরাধের শাস্তি খুব হিসেব করে দেওয়া হয়। যে মেয়েটাকে আমার সামনে দাঁড় করানো হলো, সে কোনো অভিযোগের মালিক না, সে একটা অস্ত্র। বাবিদের বাড়ির কাজের মেয়ে। ওর চোখে ভয় ছিল, ঠোঁট কাঁপছিল, কিন্তু মুখ থেকে বের হচ্ছিল প্রস্তুত করা শব্দ। আমি বুঝে গিয়েছিলাম এই গল্পটা সে বানায়নি, সে শুধু বইছে। আমি বলেছিলাম আমি এটা করিনি, কিন্তু মিথ্যের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা একা আসে না, সাথে করে নিয়ে আসে অনেক সাক্ষী। সবাই জানতো এখন কি বলতে হবে, কে মাথা নেড়ে সম্মতি দিবে, কে চোখ নামিয়ে রাখবে। আর আমি দাঁড়িয়েছিলাম একদম একা, নিজের সত্যটা হাতে নিয়ে, যেটা কারো দরকার ছিল না। ইজ্জতের প্রশ্ন, এই একটা শব্দেই আমার জীবনটা গিঁট দিয়ে বেঁধে দেওয়া হলো। আমি বিয়েতে রাজি হইনি, আমাকে বিয়ে দেওয়া হয়েছে। এই বিয়ে আমি মানতে পারছি না, কারণ আমার মন এখনো মাইশার কাছে পড়ে আছে। ওর বিশ্বাসে, ওর অপেক্ষায়, ওর সেই চোখে, যেখানে আমি কখনো অপরাধী ছিলাম না। ভাবি খুব ঠান্ডা মাথায় খেলে। সে জানতো একটা মিথ্যে অপবাদ দিলেই রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আমাকে সরিয়ে দিলে মাইশার সামনে আর কেউ থাকবে না। সে ভুল ভাবেনি, কৌশলটা নিখুঁত ছিল। শুধু একটা জিনিস সে হিসাব করেনি, আমি ভেঙে পড়িনি। আমি চুপ করে গেছি, আর এই চুপ থাকাটার ভেতর একটা আগুন জমে আছে। যে আগুন একদিন এই মিথ্যা, এই বিয়ে, এই খানবাড়ির মুখোশ সব পুড়িয়ে দেবে। এটা কোনো প্রেমের গল্প না, এটা শুরু একটা প্রতিশোধের। আমার বাবা নেই, মা আছে, কিন্তু তার চোখে সারাক্ষণ একরাশ ভয়। এই সংসার চলে ভাইয়ের টাকায়, আর সেই টাকায় যেন বাবির হাতে একটা অদৃশ্য রাজদণ্ড। আমি বেকার, এই এক শব্দেই আমার সব পরিচয় শেষ। বাবা এটা কোনোদিনও মেনে নিতে পারেনি। তার চোখে আমি ছিলাম ভুজা, একটা অপ্রয়োজনীয় দায়। এর উপর মাইশা, বাবির ছোট বোন, যার সৌন্দর্যের সামনে শব্দ হার মানে, চোখ ধাঁধানো নয়। মাইশা ছিল এমন এক আলো, যার পাশে দাঁড়ালে নিজের অন্ধকারটা আরও স্পষ্ট লাগে। বাবি আর তার পরিবার চেয়েছিল মাইশাকে কোনো বড়লোক করে তুলে দিতে। টাকা, গাড়ি, দালান, ভালোবাসা, সেখানে প্রয়োজনীয় শর্ত না। আর আমি বেকার, বাবাহীন, বাইরের টাকায় বাঁচা এক ছেলে। ওদের হিসাবের খাতায় আমি শুরু থেকেই বাদ। মায়ের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হয়েছিলাম। মায়ের চোখে তখন একটাই প্রার্থনা, আর ঝামেলা না হোক বাবা। ঠিক তখনই বাবির বাবা হঠাৎ গলা তুলে বলল, রাসেল, তোমার ভাই যে এত চরিত্রহীন, এত নোংরা, আগে জানলে এই ঘরে মেয়ে বিয়ে দিতাম না। ছি 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 ছি। ঘরের ভেতর শব্দটা আছড়ে পড়ল। রাসেল, আমার ভাই, লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বড় ভাই হওয়ায় লজ্জা, রক্তের টান সব একসাথে তাকে নুয়ে ফেলেছে। কিছুক্ষণ পর বাবি হঠাৎ আমার ঘরে ঢুকে আমার সব কাপড় চোপড় গুছিয়ে একটা ব্যাগে ভরে নিয়ে এলো। ব্যাগটা মেঝেতে ছুঁড়ে ফেলতেই শব্দ হলো, যেন আমার শেষ আশ্রয়টাও ছিটকে পড়ল। ভাইয়া অবাক হয়ে বলল, মাহি, তুমি আবিরের কাপড় চোপড় ব্যাগে করে আনছো কেন? বাবি ঠান্ডা গলায় চোখে বিষ নিয়ে বলল, রাসেল, এই বাড়িতে হয় আমি থাকবো, নয়তো তোমার ভাই। ভাইয়া কেঁপে উঠে বলল, কি বলছো এসব? ওর তো এই মাত্র বিয়ে হলো, ও কোথায় যাবে, কি খাবে? ভাবি নির্বিকার। এটা তোমার ভাইয়ের ব্যাপার, আমার সমস্যা না। আমি তখন সামনে এগিয়ে এসে বললাম, ভাইয়া আমি চলে যাচ্ছি, আমার জন্য চিন্তা করিও না। আমার কথা শেষ হতেই বাবির মা মুখ বাঁকিয়ে বলল, এমন ছেলে ঘরে রাখলে সর্বনাশ হয়, চরিত্র নেই, কাজকর্ম নেই, উপরন্ত মেয়েদের সর্বনাশ করে। বাবির বাবা আরও এক ধাপ এগিয়ে থু থু ছিটিয়ে বলল, এই ধরনের ছেলেরা
সমাজের আবর্জনা, লাথি মেরে বের করে দেওয়া উচিত। বউ নিয়ে ও কি করবে? রাস্তায় ভিক্ষা? ওদের কথাগুলো শুধু কানেই ঢুকছিল না, মনে হচ্ছিল প্রতিটা শব্দ আমার গায়ে দাগ কেটে দিচ্ছে। আমি আর কিছু বলিনি, কারণ তখন বুঝে গেছি এই ঘরে আমার জায়গা আর নেই। ব্যাগটা তুলে নিলাম। মায়ের চোখে পানি, ভাইয়ের চোখে অসহায়ত্ব, আর বাবির চোখে বিজয়। আমি দরজার দিকে হাঁটতে হাঁটতে জানতাম আমি শুধু ঘর ছাড়ছি না, আমি এক নতুন অন্ধকারে ঢুকেছি। আর এই অন্ধকারের ভিতরে লুকিয়ে আছে একটা সত্য, যা একদিন এই অপমানের প্রতিটা হিসাব চুকিয়ে দেবে। দরজার কাছাকাছি পৌঁছাতেই ভাইয়া হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালো। কিছু বলল না, চোখের দিকে তাকালেও না, শুধু লুকিয়ে আমার পকেটে জোর করে 10,000 টাকা গজিয়ে দিল। ফিসফিস করে বলল, বউ নিয়ে ভালো থাকিস। এই এক লাইনেই ভাই হিসাবে তার অসহায়ত্ব আর মানুষ হিসাবে তার ভাঙ্গন সবটা জমে থাকলো। আমি আর কিছু বলার আগে দরজার পাশে হঠাৎ একটা কণ্ঠ কেঁপে উঠল। দাঁড়া আবির। মাইশা। আমার পা দুটো থেমে গেল। আমার নতুন বউ, যার মুখ আমি এখনো দেখিনি, সেও থমকে দাঁড়ালো। মাইশার চোখে তখন আগুন আর পানি একসাথে। সে আমার দিকে তাকিয়ে বলল, ছি ছি আবির, আমি ভাবতেও পারিনি তুমি এতটা চরিত্রহীন। তোমার যদি এত শারীরিক চাইতে থাকতো তাহলে আমাকে বলতে পারতে, আমি আমার সব কিছু তোমাকে সঁপে দিতাম। প্রতিটা শব্দ ছুরি হয়ে ঢুকছিল। মাইশা কাঁপা গলায় আবারও বলল, আর তুই আমার বান্ধবী হয়ে আমি তোকে বিশ্বাস করে আমার ঘরের কাজের ব্যবস্থা করে দিলাম, আর তুই আমার সাথে এই কাজ করলি। এই কথাটা বলি মাইশা কান্নায় ভেঙে পড়ল। আর কোনো উত্তর শোনার আগেই চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। বান্ধবী? আমার মাথার ভিতর শুধু একটাই শব্দ করছিল। বাড়ির বাইরে পা রাখতেই পেছন থেকে চিৎকার ভেসে এলো। ভাবি আর তার মা বাবা। বাবির বাবা গলা তুলে বলল, এই পেছনে ফির। আমি ফিরতেই সে বিষ চড়ানো গলায় বলল, তুই কি ভেবেছিস তোর মতো এক ফকিন্নির কাছে আমি আমার মেয়ে বিয়ে দেব? এই কথাগুলো শুনেই ভাবি আর তার মা অট্র হাসিতে ফেটে পড়ল। সে হাসি কোনো আনন্দের না, সে হাসি ছিল অপমানের। ভাবি তখন গর্বে বুক ফুলিয়ে বলল, আমার বোনের বিয়ে ঠিক করেছি, যার মাসিক স্যালারি 5 লক্ষ টাকা। আমি তাকিয়ে রইলাম। তারপর খুব শান্ত গলায় বললাম, ভাবি, সময় এখন তোমার, তাই চুপচাপ আছি। একদিন সময় আমারও আসবে। সে অপেক্ষায় থাকলাম। কেউ উত্তর দিল না। হাসিটা শুধু আরো জোরালো হলো। আমি হাঁটতে শুরু করলাম। রাতের রাস্তা, হাতের ব্যাগটা ভারী, আর পাশে হাঁটছে আমার বউ, একজন সম্পূর্ণ অচেনা মানুষ। কিছু দূর যাওয়ার পর আমি থামিয়ে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মাইশা তোমার বান্ধবী হলো কিভাবে? তুমি তো তাদের বাড়ির কাজের মেয়ে। আমি তখনও তার মুখটা ঠিক করে দেখিনি। হঠাৎ পাশে দাঁড়ানো মেয়েটা থেমে গেল। রাগে তার নিঃশ্বাস ভারী, কঠিন কণ্ঠে বলল, বোকা মানুষের এত কিছু জানার দরকার নাই, শুধু নামটা জেনে রাখুন। একটু থেমে একেবারে স্পষ্ট করে বলল, আদিবা জান্নাত কথা খান, এটাই আমার নাম। আমি থমকে গেলাম। এত রাগ, এত আত্মসম্মান, আর এই নাম! একটা কাজের মেয়ের কণ্ঠে এমন দৃঢ়তা, এমন পরিচয়, কিছুই মিলছিল না। আমি অবাক হয়ে মনে মনে বললাম, কি সুন্দর নাম, আদিবা জান্নাত কথা খান। আর ঠিক তখনই বুঝলাম এই গল্পটা আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি জটিল। এই বিয়ের ভেতরে আরো অনেক সত্য লুকানো আছে। চলুন একটু অতীত থেকে ঘুরে আসি, তাহলে সবকিছু ক্লিয়ার হওয়া যাবে। 2 বছর আগে বাবা মারা গেছেন। সেদিনের পর থেকে আমাদের ঘরের ছাদটা যেন একটু নিচে নেমে এসেছে। সংসারের সমস্ত বার বড় ভাই রাসেলের কাঁধে। মা কথা কম বলতেন, আর আমি ইঞ্জিনিয়ারিং শেষ করেও নিজেকে এখনো গুছিয়ে নিতে পারিনি। ভাইয়ের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। সেদিন বিয়ের মণ্ডপে আমি প্রথমবার মাইশাকে দেখি। একবার দেখায় যথেষ্ট ছিল। তারপর ধীরে ধীরে কথা, চেনা জানা আর অদ্ভুতভাবে ভালোবাসা। মাইশা আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আমি ছিলাম তার দুনিয়া। আমাকে না দেখলে ওর অস্থিরতা বাড়ত। আমার কণ্ঠ না শুনলে ওর নিঃশ্বাস যেন আটকে যেত। আমি জানতাম এই ভালোবাসা অনেকের চোখে অপরাধ, কিন্তু ভাবিনি এই অপরাধের শাস্তি এত ভয়ঙ্কর হবে। ভাবি কিভাবে যেন সবকিছু জানা যায়, নীরবে, ঠান্ডা মাথায়। পরদিন সে অজুহাত বানায় বাবির দাদিকে দেখাশোনার জন্য একটা কাজের মেয়ে রেখেছে। মাইশা নাকি তাকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসেছে। সেদিন রাতটা অস্বাভাবিক শান্ত ছিল। খাওয়ার পর মাইশা খুব স্বাভাবিক গলায় বলল, আবির, গভীর রাতে রুমে আসিও, জমিয়ে আড্ডা দেব।
আমি হাসলাম। ঠিক আছে, আসবো। রাত অনেক গভীর হলো। আমি নিঃশব্দে ওর রুমে ঢুকলাম। অন্ধকারের ছায়া থেকে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম, যেমনটা আগ্রহ করেছি। কিন্তু হঠাৎ চিৎকার, একটা কণ্ঠে, ভয়ে ফাটা অচেনা। কে আপনি? কেন আমাকে জড়িয়ে ধরেছেন? আমার মাথার ভেতর বাজ পড়লো। আমি দ্রুত হাত ছাড়িয়ে বললাম, আপনি কে? এই রুমে কি করছেন? ঠিক সেই মুহূর্তে বাড়ি থেকে বাবার চিৎকার। সবাই কোথায়? আবির আমার বাড়ির কাজের মেয়েকে ধর্ষণ করেছে। চিৎকার, হইচই, দরজা খোলা, মানুষ ঢোকা। আমি পাথরের মতো জমে গেলাম। মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। কাজের মেয়েটাও নিশ্চুপ, চোখ বড় বড়, শরীর শক্ত। মনে হলো সেও বুঝে উঠতে পারছে না সে কোন গল্পের ভেতরে ঢুকে পড়েছে। বাবি তখন তিলকে তাল বানাতে শুরু করলো, এক একটা শব্দ আগুনের মতো। রাসেল, তোমার ভাই মেয়েটাকে ধর্ষণ করেছে। এখন ওকে বিয়ে করতে হবে, না হয় পুলিশ কেস করব। হঠাৎ সেই মেয়েটা কাঁপা গলায় বলল, উনি উনি আমাকে ধর্ষণ। এইটুকুই। বাবি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিল। চোখে এমন দৃষ্টি যেন কথা বলে শাস্তি নিশ্চিত। হ্যাঁ, আমি জানি আবির তোকে ধর্ষণ করেছে। মা তখন কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, পুলিশ ডাকিও না। আমার ছেলে মেয়েটাকে বিয়ে করবে। মায়ের গলায় ভয়, পুলিশের ভয়, সমাজের ভয়। এক কোণে দাঁড়িয়ে মাসে কাঁদছিল নিঃশব্দে, চোখে এমন কষ্ট যেন তার সব বিশ্বাস এই এক রাতে মরে গেছে। কোনো প্রশ্ন, কোনো তদন্ত, কোনো সত্য কিছুই দরকার হয়নি। কাজে ডাকা হলো, তাড়াহুড়ো, কবুল। আমি জানতাম না আমি বিয়ে করেছি, নাকি আমাকে সাজা শোনানো হচ্ছে। সব শেষ হওয়ার পরই ঘরটা হঠাৎ ফাঁকা লাগছিল। তখন আমার সদ্য বিবাহিত বউ ধীরে এসে বলল, আবির ভাই, আপনাকে আর আমাকে দুজনকে ফাঁসানো হয়েছে। আমি তাকিয়ে রইলাম। এই প্রথম আমি বুঝলাম এটা শুধু আমার অতীত না, এটা একটা পরিকল্পনা। আর এই পরিকল্পনার শেষ অধ্যায় এখনো লেখা হয়নি। বর্তমান অতীতের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে বাস স্টেশনে এসে দাঁড়িয়েছি খেয়ালই নেই। চারপাশে মানুষের কোলাহল, বাসের হর্ন, চায়ের কাপে চামচের শব্দ, সবকিছু যেন আমার থেকে অনেক দূরে। পাশে দাঁড়িয়ে আছে কথা, আমার বর্তমান স্ত্রী, একজন সম্পূর্ণ অচেনা মানুষ, যার সাথে আমার জীবনটা হঠাৎ জুড়ে দেওয়া হয়েছে। আমি হঠাৎ কথাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমাকে বোকা কেন বললে? এটুকু বলবে? কথা আমার দিকে তাকালো। তার চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত এক ঠান্ডা আত্মবিশ্বাস। কথা হালকা হাসলো, তারপর বলে, হজম করতে পারবেন জানলে বলবো, নাকি ভেতর থেকে? আমি কেঁপে উঠলাম। কেন? এমন কি আছে যা আমি জানি না? কথা ধীরে ধীরে বলল, আপনি মাইশাকে ভালোবাসেন, তাই না? আমি এক মুহূর্ত দেরি করলাম না। হ্যাঁ, আমি আর মাইশা একে অপরকে খুব ভালোবাসি। কথা আবার প্রশ্ন করলো। তাহলে আপনি আমার রুমে কেন গিয়েছিলেন? আমি থমকে গেলাম, তারপর বললাম, এই রুমে তো মাইশা থাকার কথা। ওই রাতে ও আমাকে আসতে বলেছিল। মাইশা না থাকলে তুমি সেখানে গেলে কিভাবে? কথাগুলো মুখ থেকে বের হতেই হঠাৎ আমার নিজের কণ্ঠই আমার কানে অচেনা লাগলো। আমি চুপ করে গেলাম। কিছুক্ষণ পর ধীরে ধীরে বললাম, তার মানে আমাকে ফাঁসানোর পেছনে মাইশারও হাত আছে? কথা ঠান্ডা গলায় বলল, এতক্ষণে বোকার মাথায় বুদ্ধি ঢুকেছে, তাই না? আমার বুকের ভেতরটা মুচুর দিয়ে উঠল। কথা বলে, হ্যাঁ, মাইশা পুরোপুরি জড়িত। রাতে খাবার শেষ করে ওই রুমে আমাকে থাকতে বলেছে মাইশা। আমি হতভম্ব হয়ে বললাম, কিন্তু মাইশা কেন আমাকে ফাঁসাবে? ও তো আমাকে ভালোবাসে। কথায় আবার সরাসরি আমার চোখের দিকে তাকালো। তার কণ্ঠে থাকছিল, কিন্তু তাতে কোনো মিথ্যা নেই। মিস্টার আবির, আপনি একেবারে বোকা হাজবেন্ড। মাইশা ভালোবাসতো ঠিক, কিন্তু তার বিয়ে ঠিক হয়েছে। তার হবু স্বামীর মাসিক ইনকাম 5 লক্ষ টাকা। ইনকামের সাথে ছেলেও তোমার মতো সুদর্শন। প্রতিটা শব্দ আমার মাথার ভিতর বাজ পড়ার মতো আঘাত করছিল। কথা আবারও বলে ওঠে, ও চাইতো না আপনি তার বিয়েতে ঝামেলা করেন, তাই এ প্ল্যান। কিন্তু এভাবে আমাকে ফাঁসানো হবে আমি নিজেও বুঝতে পারিনি। নিজের সুখের জন্য আমাদের বলে দিল। আমি কাঁপা গলায় বললাম, তুমি নিশ্চিত মাইশা আমাকে? কথা দীর্ঘশ্বাস ফেলল। আপনি শিক্ষিত মানুষ, নিজের ব্রেনটা ব্যবহার করুন। কথা আরো বলে, মাইশা আমার সম্পর্কে কিছু না জেনে এ ফাঁদে ফেলেছে আমাকে। কিন্তু যেদিন মাইশা জানবে কোন বংশের মেয়ে, সেই দিন তার পায়ের নিচে মাটি সরে যাবে। এই কথাটায় আবির যেন হঠাৎ থেমে গেল। বাস স্টেশনের ভিড়, হর্ন, মানুষ সব মিলিয়ে গেল।
আবির ধীরে ধীরে প্রশ্ন করল, আচ্ছা, তুমি আসলে কে? তোমার কথাবার্তা শুনে একদমই মনে হয় না তুমি কোনো কাজের মেয়ে। কথা আবিরের দিকে তাকালো। তার ঠোঁটে এক চিলতে রহস্যময় হাসি। সে কিছু বলল না, আর এই না বলার মধ্যেই আবির বুঝে গেল এই মেয়েটা তার জীবনে শুধু জোর করে দেওয়া বউ না, এই মেয়েটা একটা বিস্ফোরণ। আর সে বিস্ফোরণ এখনো ঘটেনি। কথা কিছু বলতে যাবে ঠিক তখনই চারদিক থেকে 40-50 জন লোক এসে আবির আর কথাকে ঘিরে ধরল। হঠাৎ চারপাশ অচেনা হয়ে গেল, মানুষ, গলা, চোখ সব একসাথে। আবির ভয়ে কথার হাতটা শক্ত করে ধরে, কণ্ঠ কাঁপলেও সাহস জড়ো করে বলে, কে আপনারা? আমাকে আর আমার স্ত্রীকে এইভাবে ঘিরে ধরেছেন কেন? কথা সঙ্গে সঙ্গে আবিরের হাত ছাড়িয়ে নিল। ঠান্ডা কিন্তু কঠিন কণ্ঠে বলল, কে আপনার স্ত্রী? আমি কারো স্ত্রী নই। আবিরের বুকের ভেতরটা হু হু করে উঠল। লোকগুলোর একজন সম্মানসূচক ভঙ্গিতে কথার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, গাড়িতে উঠুন। কথা কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে গেল। আর ঠিক তখনই দুজন লোক আমাকে টেনে গাড়ির দিকে নিয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই নিজেকে গাড়ির ভেতরে আবিষ্কার করলাম। গাড়ির দরজা বন্ধ হলো দপ করে। আমি ভয়ে তরতর করে কাঁপছিলাম। আর কথা, সে আমার দিকে তাকিয়ে আছে রাগে নয়, এক অদ্ভুত শীতল দৃষ্টিতে। গাড়ি চলতে লাগলো। কতক্ষণ চলছিল জানি না। হঠাৎ গাড়ি থামলো, একটা বাড়ি হর্ন বাজলো। ধীরে ধীরে লোহার গেট খুলে গেল। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আমি যা দেখলাম, আমার নিঃশ্বাস আটকে গেল। গেটের উপরে বড় বড় করে লেখা খানবাড়ি। বাড়ি বলা ভুল হবে, এটা যেন একটা রাজপ্রাসাদ। গেটের ভেতর ঢুকে গাড়ি আরো 6-8 মিনিট চলল। শেষে এক বিশাল রাজমহলের সামনে এসে থামলো। গাড়ি থেকে নামতেই পুরো জায়গাটা খান্নায় ভেঙে পড়ল। লোকজন দৌড়ে এসে কথাকে জড়িয়ে ধরছে, কেউ কাঁদছে, কেউ মাথায় হাত দিয়ে বিলাপ করছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই গুলির শব্দ, একটা মাত্র শব্দ, কিন্তু তাতেই সবকিছু থেমে গেল। আমার শরীর কেঁপে উঠল। ভয়ে আমি প্রায় বসে পড়ছিলাম। তারপর একটা বজ্রকণ্ঠ গর্জে উঠল, আবিদা জান্নাত কথা খান। সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। যিনি সামনে এগিয়ে এলেন তিনি আর কেউ নন, খান বাহাদুর, কথার দাদা। তার চোখে রাগ, কণ্ঠে রাজকীয় কঠোরতা। তিনি কথার দিকে তাকিয়ে বললেন, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে, এটা আমাদের বলতে পারতে, কিন্তু এভাবে বংশের মুখে চুলকানি মেখে পালিয়ে যাওয়াটা ভালো কাজ করনি। একটু থেমে তিনি গর্জে উঠলেন, কই আমার নাতিন জামাই? হঠাৎ সবাই আমাকে সামনে ঠেলে দিল। কেউ বলল, খান সাহেব, এই ছেলেটাই কথা ম্যাডামের জামাই। খান বাহাদুর আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে আমি নিজেকে একেবারে নগণ্য মনে করলাম। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, জি, আবির আহমেদ। তিনি ঠান্ডা গলায় বললেন, আমার নাতনির বিয়ের দিন তাকে নিয়ে পালিয়ে আমার বংশের মুখে চুলকানি মেখেছ, এর শাস্তি আছে। চারপাশ নিস্তব্ধ। তিনি শেষ কথাটা বললেন, আজ থেকে তুমি এই খানবাড়ির ঘর জামাই হয়ে থাকবে। শব্দগুলো আমার কানে নয়, সোজা বুকে এসে পড়ল। আমি বুঝে গেলাম আমি শুধু একটা ষড়যন্ত্রের পড়িনি, আমি ঢুকে পড়েছি একটা রাজবংশের খাঁচায়। আর এই খাঁচা থেকে বের হওয়া এত সহজ না। ঘর জামাই শব্দটা কানে যেতেই আবিরের চোখ কপালে উঠে গেল। মনে হলো মাটির নিচে কোথাও দাঁড়িয়েছিল। হঠাৎ করে একটা রাজপ্রাসাদের ছাদ তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো। খান বাহাদুর বজ্রকণ্ঠে আদেশ দিলেন, নাতিন আর নাতিন জামাইকে রুমে নিয়ে যাও। কথা আর আবিরকে ঘিরে ধরে সবাই একটা বিশাল ঘরের দিকে নিয়ে গেল। ঘরের দরজা বন্ধ হতেই চাপা নিঃশ্বাসের শব্দে ভরে গেল চারপাশ। হঠাৎ কথার বাবা আমজাদ খান রাগে ফুঁসতে ফুঁসতে সামনে এসে দাঁড়ালেন। চোখ দুটো লাল, কণ্ঠে আগুন। কথা, তুই এত ভালো একটা ছেলেকে বাদ দিয়ে বিয়ের দিন পালিয়ে গিয়ে আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে এই কাঙ্গাল ফকির ছেলেটাকে বিয়ে করলি? প্রতিটা শব্দ ছুরি হয়ে ঘরে পড়ল। তিনি আর এক সেকেন্ডও দাঁড়ালেন না। চোখ মুখ লাল করে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গেলেন। ঘরটা হঠাৎ নিস্তব্ধ। কথার মা চুপচাপ দাঁড়িয়েছিলেন এতক্ষণ।
এবার তার চোখ ভিজে উঠল। ছোট ভাই মুন্না আর বোন লতা হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। লতা কথাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে পড়ল, আপু, আমাদের কি করতে হবে এখন? তুই কেন এমন করলি? মুন্নার গলা ভেঙে যাচ্ছিল। আপু, বাড়িটা আর আগের মতো নেই। মায়ের কাঁধ কাঁপছে। তিনি কিছু বলছেন না, শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, যেন সম্পর্কই সব ভাঙন জোড়া লাগতে চান। আবির এক পাশে দাঁড়িয়ে, এই কান্না তার নয়, শুধু প্রতিটা শব্দ তার বুকের ভেতর গেঁথে যাচ্ছে। একটু পর দরজা খুলে ঢুকলো কথার চাচি, সঙ্গে 2 চাচাতো বোন, মাহি আর রাহি। মাহি চোখ কুচকে আবিরকে দেখে ব্যঙ্গাত্মক গলায় বলল, কিরে কথা, শুনেছি তুই নাকি একটা গরিব খ্যাত ফকিনীকে বিয়ে করেছিস? রাহি হেসে উঠল। সে হাসি ছিল বিষাক্ত। মাহি, দেখছিস না ফকিরটা তো পাশেই দাঁড়িয়ে আছে। তারপর আবিরকে মাথা থেকে পা পর্যন্ত দেখে আরো যোগ করলো, ফকিরনি হলেও হ্যান্ডসাম আছে রে, তবে পকেটে নিশ্চয়ই হ্যান্ডসামের সাথে বাতাস ছাড়া কিছুই নয়। মাহি ঠোঁট বাঁকিয়ে বলল, এই ধরনের ছেলেরা বংশে ঢুকলে বংশের রক্তই নষ্ট হয়ে যায়। রাহি আবার হেসে উঠল। ঘর যাবে নাকি? কাল থেকে নিশ্চয়ই মেয়েদের মতো শাড়ি পরে ঘরের কাজ করবে। আরো কয়েকটা তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য, আরো কয়েকটা অট্টহাসি। তারপর তারা সবাই হাসতে হাসতে ঘর ছেড়ে চলে গেল। দরজা বন্ধ হতেই কথা হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার চোখে আগুন। সে দাঁত চেপে আবিরের দিকে তাকিয়ে বলল, তোকে কে বলতে বলেছে যে তুই আমার জামাই? একটা বিরতি। তারপর আরো তীক্ষ্ণ করে কথা বলে, তোকে কোন অ্যাঙ্গেল দিয়ে আমার জামাই হওয়ার যোগ্য বল? তোর কারণে সবাই আমাকে ন্যাংটা করে অপমান করলো। আবির কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর শান্ত গলায় বলল, মিস কথা, আমি আপনার স্বামী, এটা তো সত্যি। আর আমি কি জানতাম আপনি এত বড় বংশের মেয়ে? আর এই লোকগুলো আপনার পরিবারের লোক? তার কণ্ঠে কোনো তর্ক নেই, আছে শুধু ক্লান্ত সত্য। কথা কিছু বলল না। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, আর সেই মুখ ফেরানোর ভেতরেই লুকিয়ে রইল একটা অজানা যুদ্ধের শুরু। কারণ এই ঘর ভালোবাসা নেই, বিশ্বাস নেই, আছে শুধু ক্ষমতা, অপমান আর এক ভয়ঙ্কর প্রশ্ন, এই ঘর জামাই এখন কি করবে? আবির অনেকক্ষণ চুপ করেছিল। ঘরের বাতাসটা যেন ভারী হয়ে উঠেছিল, অজানা প্রশ্নে, অচেনা সত্য। হঠাৎ সে আর নিজেকে সামলাতে পারল না। আবির ধীরে কিন্তু গভীর কণ্ঠে বলল, মিস কথা, একটা কথা জিজ্ঞেস করব? উত্তর দিলে হয়তো বুকটা একটু হালকা হবে। আপনি আপনি তো এত বড় বংশের মেয়ে, তাহলে মাইশার দাদুর সেবা একজন কাজের মেয়ের মতো এই পথটা কেন বেছে নিলেন? কি এমন হলো আপনার জীবনে? কথা জানালার বাইরে তাকিয়েছিল, চোখে কোনো অশ্রু নেই, কিন্তু কণ্ঠে জমে থাকা দীর্ঘশ্বাসের ভাব। একটু থেমে সে বলল, না চেয়েও আপনার সাথে এমন সম্পর্কে জড়িয়ে পড়েছি, তাই হয়তো আপনাকে বলার অধিকার আমার আছে। সে ধীরে ঘুরে তাকালো আবিরের দিকে। আমি লন্ডনে পড়াশোনা করছিলাম, কিন্তু দেশের টানে ফিরে আসি বাকি পড়াশোনা এখানে শেষ করব বলে। এই সিদ্ধান্তটাই বাবার কাছে অপরাধ হয়ে দাঁড়ায়। কথার কণ্ঠ হঠাৎ বদলে গেল, যেন অতীতের কোনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে। সেদিন কথার বাবার গর্জন এখনো কানে বাজে। আমজাদ খান ভদ্রস্বরে বলেছিলেন, বাবার টাকায় খাওয়া, আলিশান প্রাসাদে থাকা, বিএমডাব্লিউতে চড়া, আর সেই বাবার কথাই অমান্য করবি? আজ থেকে তোর কোনো খরচ আমি দিব না। এই বাড়ির কোনো গাড়ি তুই আর ছুতেও পারবি না। কথা আবার বর্তমানের ঘরে ফিরে এলো বলে। সেই দিন থেকেই আমি সাধারণ মধ্যবিত্তের মতো বাঁচতে শুরু করি। টিউশনি করেছি, হিসেব করে খরচ করেছি, তাই মাইশা ভেবেছে আমি গরিব। কথা একটু থেমে সে দীর্ঘশ্বাস ফেলে বলে, এর মধ্যে বাবার এক বন্ধু ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়। আমি কিচ্ছু বলিনি, চুপচাপ রাজি হয়ে যাই। কথার চোখ দুটো হঠাৎ অন্ধকার হয়ে উঠল। কিন্তু বিয়ের দিন সকালে জানতে পারি ওই ছেলেটার সাথে আমার মামাতো বোন আখির প্রেমের সম্পর্ক। ওরা দুজনই আমার কাছে এসে সব খুলে বলে, আর এই কথাগুলো দাদিও শুনে ফেলেন। কথার ঠোঁটে তিক্ত হাসি।
দাদুর বুদ্ধিতে আমি সেই দিন পালিয়ে যাই। আবির অবাক হয়ে প্রশ্ন করলো, তাহলে মাইশার দাদুর সেবার দায়িত্ব নিলেন কিভাবে? কথা চোখ নামিয়ে বলল, পালিয়ে যাওয়ার পর রাস্তায় মাইশের সাথে দেখা হয়। সে একটা কাজের কথা বলছিল, তার সাথে ছিল আপনার ভাবি। কথার কণ্ঠ আরো ঠান্ডা হয়ে বলে, আপনার ভাবিই বলেছিল দাদুর সেবার জন্য একজন লোক দরকার, থাকা খাওয়া থাকবে, সাথে টাকা। আমি রাজি হয়ে যাই। কিছুদিন লুকিয়ে থাকার দরকার ছিল আমার, তাই। আবির গলা শক্ত করে বলল, তুমি কি আগে থেকে জানতে ভাবি আর মাইশা আমাকে ফাঁসাবে? কথা মাথা নেড়ে বলল, হ্যাঁ, একদিন বুঝে যাই। কথা ধীরে ধীরে বলতে লাগলো, একদিন মাইশাকে একটা ছেলে দেখতে আসে। ছেলেটা হ্যান্ডসাম, পরিবার ও অভিজাত। ওরা চলে যাওয়ার পর আমি শুনি মাইশা আর আপনার ভাবির কথা। কথার কণ্ঠ বদলে গেল, যেন সে হুবহু সেই দৃশ্য দেখছে। মাইশা উচ্ছ্বসিত কণ্ঠে বলছিল, আপু, ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে। মাসে নাকি 5 লাখের বেশি স্যালারি। ভাবি হাসতে হাসতে বলছিল, তাহলে তো দেরি কেন? বা আমাকে বল রাজি আছিস। মাইশা হঠাৎ মুখ গম্ভীর করে বলেছিল, কিন্তু আবির ঝামেলা করবে, ও আমার জন্য পাগল। ভাবির ঠোঁটে তাচ্ছিল্যর হাসি। তুই ওই ফকিনীটাকে কি রেখে প্রেম করলি বুঝি না। এখন একটা ব্যবস্থা করতে হবে। মাইশার কণ্ঠে নির্মমতা। আপু, ওর সাথে আমি শুধু টাইম পাস করছি। এমন কিছু করো যেন সাপও মরে, লাঠিও না ভাঙে। ওর মতো কাঙ্গাল একটা ছেলে কি বুঝবে ভালোবাসা? আরো বিষ ছড়ানো কথা ছিল। ইঞ্জিনিয়ার হলেও ভবিষ্যৎ নেই। মিয়া বাড়ির দরজায় ধুলো ওর কপালে জুটবে না। ভাবি শেষ কথাটা বলেছিল, তুই চিন্তা করিস না, সব আমি দেখে নিব। কথা থেমে গেল। ঘরের ভেতর নিঃশব্দ বিস্ফোরণ। আবির যেন তখন বুঝতে পারল সে শুধু প্রেমে অন্ধ ছিল না, সে ছিল এক নিখুঁত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। আর এই খেলায় সে এখন খানবাড়ির খরচামাই, ইচ্ছায় নয়, শাস্তি হিসেবে। রাতের খাবারের জন্য যখন সবাইকে ডাক দেওয়া হলো, তখন কথা আর আবির দুজনেই জানতো এই টেবিলটা খাবারের নয়, এটা বিচারালয়। না চাইলেও তারা গেল, কিন্তু আবিরের চোখে তাকাতেই যেন চারদিক থেকে অপমানের তীর ছুটে আসতে শুরু করলো। রাহির ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যর হাসি হেসে বলল, বড় আব্বু, এই ফকিনি ঘর জামাই কি আমাদের সাথেই খাবে নাকি? তা আবার এক টেবিলে? এমন হলে আমি আমার শ্বশুরবাড়ি চলে যাব। খান বাড়িতে আর পা রাখবো না। তার কথার রেশ কাটতে না কাটতেই মাহি যোগ দিল, ঠিকই তো, এই ফকিন্নির কি কোনো যোগ্যতা আছে আমাদের পাশে বসে খাওয়ার? কথা যে কি দেখে এমন ছেলেকে বিয়ে করলো, এটাই তো রহস্য। চাচির কণ্ঠে ছিল বিষাক্ত শঙ্কা। ভাই সাহেব, এইসব মিসকিন যদি আমাদের বাড়ির জামাই, এটা যদি সমাজের কানে যায় আর আমার মেয়ের শ্বশুরবাড়ি জানে, তাহলে খানবাড়ির মান সম্মান মাটিতে মিশে যাবে। প্রতিটা শব্দ যেন আবিরের বুকের ভেতর গেঁথে যাচ্ছিল। চোখের কোণে জল জমে উঠল, কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ এই বাড়িতে মাথা তুলে দাঁড়ানোর অধিকার তার নেই। হঠাৎ আমজাদ খানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কথা, তোর জামাইয়ের নাম কি রে? কথা ঠান্ডা গলায় বলল, আবির আহমেদ। আমজাদ খান আবিরের দিকে একবার তাকিয়ে বললেন, আবির, তুমি রুমে চলে যাও। তোমার খাবার রুমে পাঠিয়ে দেওয়া হবে। আর কাল থেকে এই বাড়ির বাজার সদাই কে কি চায় সব তুমি দেখবে। কেউ যেন না বলে তুমি বসে বসে খাচ্ছ। এই কথাটাই ছিল শেষ আঘাত। আবির কিছু বলল না, শুধু মাথা নেড়ে বলল, জি। আর ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। রুমে ঢুকেই সে ভেঙে পড়ল। অঝরে কাঁদতে কাঁদতে মনে মনে বলল, আল্লাহ, আমি কি এমন অপরাধ করেছি? নিজের বাড়িতে অপমান, আর আজ এই খান বাড়িতে অপমানের পর অপমান। অন্যদিকে খাবার টেবিলে কথা এক ফোঁটাও খেলো না। সে উঠে দাঁড়িয়ে বলল, আমি খাবো না, আমাদের খাবার পাঠানোর দরকার নেই। কিছুক্ষণ পর কথা রুমে ঢুকতেই দৃশ্যটা দেখে থমকে গেল। একজন পুরুষ ভেঙে পড়েছে, নিঃশব্দে কাঁদছে। এক মুহূর্তের অবাক ভাব কাটিয়ে তার ভেতরের রাগটাই আগে বেরিয়ে এলো। কথা গলা চড়িয়ে বলল, ওরা তো ঠিকই বলেছে, তুই কি সত্যি আমার যোগ্য? আবির কিছু বলার আগেই সে আরো তীক্ষ্ণ হয়ে উঠল।
বাবার লোকগুলো যখন আমাকে নিতে এলো তখন কেন নাটক করতে গেলি? কেন বললি আমি তোর বউ? না বললে দুজন দুপথে চলে যেতাম, এই বিয়েটাও গোপন থাকতো। আবির চোখ ভেজা কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম ওরা তোমাকে জোর করে তুলে নিতে এসেছে। কথার চোখে তখন আর এক ফোঁটাও নরম ভাব নেই। সে ঠান্ডা নিষ্ঠুর স্বরে বলল, কাল থেকে মনে রাখবি, তুই এই বাড়ির ঘর জামাই না, তুই এই বাড়ির কাজের লোক। আমার জামাই হওয়ার চেষ্টা করবি না, কোনো অধিকার দেখাতে আসবি না, কাজের লোকের মতো থাকবি। প্রতিটা শব্দ আবিরের বুকে পাথরের মতো পড়ল। সে বুঝে গেল এই বাড়িতে তার যুদ্ধ এখনই শুরু হয়েছে, আর এই যুদ্ধে তার একমাত্র সম্বল সহ্য করা। দিনটা শেষ হয়েছিল অপমানের ভারে। কথা আর একটি শব্দ উচ্চারণ করল না। হঠাৎ আলমারির পাশে রাখা বালিশটা তুলে আবিরের দিকে ছুঁড়ে দিল। এটা মাথার নিচে দিয়ে মেঝেতে শুয়ে পড়ো। শব্দটা ছিল ঠান্ডা অথচ তীক্ষ্ণ। আবির কোনো প্রতিবাদ করল না, চুপচাপ বালিশটা তুলে নিয়ে মেঝেতে শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে তার চোখ ভিজে উঠল। মনে মনে ফিসফিস করল, আল্লাহ, এমন কি পাপ করেছিলাম আমি? কেন এত অপমান, এত লাঞ্ছনা আমার কপালে? তার বুকের ভেতর এক অদৃশ্য আগুন জ্বলছিল। নিজেকে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক একটা ভালো চাকরি করতে হবে। এই ঘর জামাই হয়ে থাকা, এভাবে পায়ের নিচে মারিয়ে দেওয়া অপমান আর কতদিন? অন্যদিকে বিছানার ওপর কথা বালিশে মুখ গুজে কাটছিল, অঝরে নিঃশব্দে। তার কান্নার শব্দ কেউ শুনল না, শুধু অন্ধকার জানল। কিন্তু কথা কেন কাঁদছিল? আবিরের জন্য, নাকি নিজের ভাঙা জীবনের জন্য, নাকি সেও বন্দি এই রাজপ্রাসাদের সোনালী খাঁচায়? রাত নিঃশব্দে পেরিয়ে গেল। ভোরের আলো পুরোপুরি ছড়াবার আগেই হঠাৎ ঠান্ডা পানির ঝাপটা। আবির লাফিয়ে উঠে বসে চিৎকার করে বলল, কে কে এভাবে গায়ে পানি ঢালছে? সামনে দাঁড়িয়ে রাহি। তার চোখে তাচ্ছিল আগুন। চাকরের বাচ্চা, এই বাড়ির মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে ঘর জামাই হয়ে বসে খাওয়ার স্বপ্ন দেখছিস? যা বাজারে যা, এই লিস্টে যা লেখা আছে সব নিয়ে আয়। কথাগুলো ছুরির মতো কেটে গেল। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে কথা বেরিয়ে এলো, চুল ভেজা, মুখ গম্ভীর। কি হয়েছে, এত চেঁচামেচি কেন? আবির কাপা গলায় সব খুলে বলল। কথা একবার রাহের দিকে তাকালো, তারপর ঠান্ডা স্বরে বলল, যেহেতু তুমি এই বাড়ির ঘর জামাই, তাই বসে বসে না খেয়ে কাজ করে খাবে। তোমার তো সেই মুরুত নেই যে বউকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে থাকবে, নিজের ইনকাম করে বউকে চালাবে। শব্দগুলো ছিল হিসেবি, আবেগহীন। রাহি ঠোঁট বাঁকিয়ে হাসল। কথা রাহি দুজনেই ঘর থেকে বেরিয়ে গেল। আবির কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর নিঃশব্দে কাপড় বদলে লিস্টটা হাতে নিয়ে বেরিয়ে গেল বাজারের দিকে। রাজপ্রাসাদের বিশাল গেট পেরিয়ে যখন সে রাস্তায় পা রাখল, তখন সূর্যের আলো যেন তাকে বিদ্রুপ করছিল। একজন ইঞ্জিনিয়ার, একজন শিক্ষিত যুবক আজ একটা প্রাসাদের ঘর জামাই, আর তার কাজ বাজার করা। কিন্তু তার চোখে আজ নতুন কিছু জ্বলছিল। দুর্বলতা নয়, বাজার থেকে ফিরতে ফিরতে কথার সেই কথাটাই বারবার কানে বাজছিল। তোমার তো সেই মর্যাদা নেই, বউকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে থাকবে, নিজের ইনকামে বউ চালাবে। হাঁটতে হাঁটতে আবির থেমে গেল একবার। মাথার ভিতর অদ্ভুত একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কথা তো আমাকে স্বামী হিসাবেই মানে না, তাহলে এমন কথা বললো কেন? বউকে নিয়ে শব্দ দুটো কি কেবল অপমান ছিল, নাকি তার ভেতরে কোথাও লুকানো ছিল অন্য কোনো স্বীকারোক্তি? সে মাথা ঝাঁকালো। না, এসব বাবার সময় নয়। এই বাড়িতে বেঁচে থাকতে হলে তাকে দাঁড়াতে হবে নিজের পায়ে। অন্যদিকে সকাল করে যখন খানবাড়ির ডাইনিং টেবিলে সবাই বসেছে, কথা চুপচাপ নিজের প্লেটে নাস্তা তুলে নিল, তারপর অদ্ভুতভাবে আরেকটা প্লেট ভরে নিল। সেটা আবিরের জন্য। রাহি কটমট করে তাকালো। কার জন্য নিচ্ছিস? কথা কোনো উত্তর দিল না, শুধু প্লেট দুটো হাতে নিয়ে ধীর পায়ে রুমের ভেতরে চলে গেল। আবির বাজারের ব্যাগ নামিয়ে যখন রুমে ঢুকলো, তার চোখ স্থির হয়ে গেল টেবিলের উপর রাখা প্লেটটার দিকে। গরম রুটি, ডিম, চা তার জন্য। দুদিন ঠিকমতো খাওয়া হয়নি, অপমানের আগুনে ক্ষুধা ও লজ্জা পেয়েছিল। কিন্তু আজ পেটের ভেতরটা জ্বলে উঠছিল।
সে চুপচাপ বসে পড়ল, কোনো প্রশ্ন করল না, নাস্তা খেতে শুরু করলো। হঠাৎ কথার কণ্ঠ ভেসে এলো। পেট ভরেছে নাকি আরো আনবো? স্বরে আগের মতো ধার ছিল না, বরং ছিল অদ্ভুত এক নরম ভাব। আবির একটু থমকে গেল, লজ্জা পেল, তবু বলল, না আর লাগবে না, যথেষ্ট হয়েছে। কথা তার চোখের দিকে তাকালো। বোঝা গেল সে বুঝেছে। দুদিনের অভিমান, না খাওয়া অপমান সবই তার অজানা নয়। কিন্তু সে কিছু বলল না। ঘরে হালকা নীরবতা নেমে এলো। খাওয়া শেষ করে আবির ধীরে বলল, কথা, আমি একটু বাইরে যাব, সন্ধ্যার মধ্যে চলে আসবো। কথা কোনো প্রশ্ন করল না। কোথায় যাবে, কেন যাবে, কিছুই না, শুধু নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। আবির আলমারির পাশে রাখা নিজের পুরনো ব্যাগটা টেনে নিল। ভেতর থেকে কিছু কাগজ বের করলো, সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, কিছু সিডি। সে একবার গভীর শ্বাস নিল। আজ অপমানের বাজারে না, আজ নিজের সম্মানের খোঁজে বেরোবে। খানবাড়ির বিশাল গেট পেরিয়ে যখন বাইরে পা রাখলো, তার চোখে আজ ভয় নেই, আছে সংকল্প। কিন্তু সে জানে না, তার এই বেরিয়ে যাওয়া নজর এড়ায়নি সবার। ওপরের বারান্দায় দাঁড়িয়ে কথা তাকে যেতে দেখছিল। তার চোখে অদ্ভুত এক দ্বন্দ্ব। বিকেলের আলো নরম হয়ে আসছিল। বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে কথা নিজের মনেই বলল, সেই দিন যখন আবির সবার সামনে বলল সে আমার স্ত্রী, তখন বুকটা কেমন যেন কেঁপে উঠছিল। তাহলে আজ কেন কেন ওকে এত অপমান সহ্য করতে দিচ্ছি আমি? তার চোখে ক্ষণিকের জন্য জল চিকচিক করল। কিন্তু খানবাড়ির মেয়েরা দুর্বলতা দেখায় না। সে মুখ ঘুরিয়ে নিল। ঠিক সেই সময় গেটের বাইরে গাড়ির শব্দ। আবির ফিরেছে। আজ তার মুখে অদ্ভুত এক আলো, চোখে আত্মবিশ্বাসের রেখা, মনে যেন কোনো সুসংবাদ। কিন্তু সে ভেতরে ঢুকতেই বজ্রপাতের মতো গর্জে উঠলেন আমজাদ খান আর বলে, এই যে নির্লজ্জ বেহায়া ঘর জামাই, তোমাকে কি বলা হয়নি এই বাড়ির বাজার কার কি লাগে সব দেখবে? তুমি কোথায় গিয়েছিলে? আবির মুখ খুলতে যাবে তার আগেই রাহের বিষাক্ত কণ্ঠ, এই চাকরের বাচ্চা, আমাদের না বললে কোথায় গেলি? তোর মতো বেজন্মা ছেলেকে কি দেখে কথা আপু বিয়ে করলো কে জানে? প্রতিটা শব্দ যেন জনসম্মুখে চাবুকের আঘাত। আবির ঠোঁট নড়ল, কিন্তু কথা হঠাৎ সামনে এসে দাঁড়ালো। আবির, তোমাকে না বলেছি ঘর জামাই আছো, তাই যেভাবে 10 জন ঘর জামাই থাকে তুমিও সেইভাবে থাকবে, মানে চাকরের মতো। তার কণ্ঠ ঠান্ডা, ধারালো, কোনো আবেগ নেই। এরপর সে ঘুরে দাঁড়ালো। আবিরও নিঃশব্দে তার পিছন এলো রুমে। রুমে ঢুকেই আবির আর নিজেকে ধরে রাখতে পারল না। মিস কথা, আমি তো আপনাকে জোর করে বিয়ে করিনি। আমি তো কখনো বলিনি ঘর জামাই হয়ে থাকবো, তাহলে এত অপমান কেন? কথা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার চোখের গভীরে ঝড় ছিল, কিন্তু মুখে বরফ। আমি এসব জানি না, যেহেতু তুমি আমার খরচ ভরণ পোষণ আলাদা বাসা কিছুই দিতে পারবে না, তাই এই বাড়িতে চাকরের মতো জীবনই তোমার জন্য ঠিক। আর শুনে রাখো, আর স্বামী হওয়ার চেষ্টা ভুলেও করবে না। শব্দগুলো শেষ করে সে বেরিয়ে গেল। কথা রুম থেকে বাহিরে যেতে করিডোরে তার মা তাকে টেনে নিলেন অন্য ঘরে। ও বলে, কথা, তোরা তো প্রেম করে বিয়ে করলি, তাহলে জামাইয়ের সাথে এমন ব্যবহার করছিস কেন? কথার বুক কেঁপে উঠল। এবার তার মুখোশ ভাঙল। কথা বলে, মা, আবির খুব ভালো মানুষ, খুব সহজ সরল, কিন্তু আমি চাই না আমার স্বামী ঘর জামাই হয়ে থাকুক। প্রয়োজনে ডাল ভাত খাবো, তবুও সে নিজের ইনকামে বাঁচুক। প্রতিদিন ওকে সবাই অপমান করছে, আমি এটা সহ্য করতে পারছি না, তাই সব রাগ ওর উপরে ছাড়ছি। তার কণ্ঠ ভেঙে গেল। মা নিঃশব্দে মেয়ের মাথায় হাত রাখলেন। খানবাড়ির প্রাসাদে আজ আরেকটা সত্য লুকিয়ে রইল। কথা তার স্বামীকে অপমান করছে না, তাকে তৈরি করছে। ওদিকে রুমে একা বসেছিল আবির, মুঠো করে ধরে রেখেছে নিজের সার্টিফিকেটের ফাইল। ঠিক তখন দরজা ঠেলে ঢুকলো মাহি আর তার স্বামী আসিফ। মাহির ঠোঁটে বিদ্রুপের হাসি। আসিফ, দেখো, এই হচ্ছে আমার কাজিন কথার ঘর জামাই স্বামী। ওনার আরেক পরিচয় আছে, এই বাড়ির ফুল টাইম ঘর জামাই, ও চাকর। আসিফ হেসে বলল, ও, তাহলে তুমি সেই লাকি মানুষ যে বইয়ের টাকায় রাজপ্রাসাদে থাকো। বাহ, এমন লাইফ তো সবাই পায় না।
মাহি আবার বলল, দেখেছো, পকেটে একটা টাকা নেই কিন্তু সাহস দেখো, খানবাড়ির মেয়ে বিয়ে করেছে। তুমি কি সিভিতে লিখবে পেশা ঘর জামাই? দুজনের অট্টহাসিতে ঘর ভরে গেল। মাহি আরও ঝুঁকে এসে বলল, শোনো, আয়নায় নিজের চেহারা দেখেছো? এই প্রসাদের আয়নাও লজ্জা পায় তোমাকে দেখে। হুঁ, কথা তো শোনা, কিন্তু তুমি তো মাটির যোগ্যও না। আবির মাথা নিচে করে দাঁড়িয়ে রইল, কিন্তু এবার তার চোখে জল নেই, আগুন আছে। মাহি আসিফ চলে গেলে সে ধীরে ধীরে ফাইলটা খুলল। ভেতরে একটি কাগজ, আজকের সাক্ষাৎকারের ফলাফল। সে মৃদুস্বরে বলল, আর কয়েকটা দিন, তারপর দেখবো গড় জামাইকে আর কে কার যোগ্য। দরজার বাইরে অন্ধকার ঘনিয়ে আসছিল। খানবাড়ির রাজপ্রসাদ বুঝতে পারছে না যাকে তার পায়ের নিচে মারাচ্ছে সে হয়তো খুব শীঘ্রই তাদের মাথার উপর দাঁড়াবে। পরদিন ভোরটা অদ্ভুত শান্ত ছিল। সূর্যের আলো খানবাড়ির উঁচু বারান্দা ছুঁয়ে নামছিল, যেন এই প্রাসাদের ভেতরের অস্থিরতা সে জানেই না। আবির খুব ভোরেই উঠে বাজারে গেল। ফিরে এসে তালিকা মিলিয়ে মিলিয়ে সবার চাহিদা জোগাড় করলো। কারো ওষুধ, কারো ফল, কারো ডায়েট বিস্কুট। কেউ ধন্যবাদ দিল না, কারণ এখানে সে মানুষ না, সে ঘর জামাই। সব কিছু গুছিয়ে রেখে সে যখন বেরোতে যাবে তখন করিডোরে হঠাৎ মাহিরের স্বামী আসিফের সাথে ধাক্কা লাগলো। আবির সঙ্গে সঙ্গে বলল, সরি ভাই, খেয়াল করি নাই। কিন্তু সরি শব্দটা শেষ হবার আগেই চর। আসিফের হাত সোজা এসে পড়ল তার গালে। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস আমার গায়ে ধাক্কা দিস? শালা চাকর চাকরের মতো থাকবি, গরজামাই হয়ে রাজা ভাবছিস নাকি? চরের শব্দে করিডোরের সবাই থেমে গেল। মাহি দূর থেকে এগিয়ে এসে ঠোঁট বাঁকিয়ে বলল, আসিফ, ওর সাথে এভাবে নরম কথা বলছো কেন? ও তো ভাবছে এই বাড়িরই জামাই। আয়নায় নিজের চেহারা দেখেছে কখনো? রাহি তাচ্ছিল্যর হাসি হেসে যোগ করল, এই ফকিটাকে একটু জায়গা দিলে মাথায় উঠে বসবে। এদের তো রক্তেই বেয়াদবি। তাদের মা ধীরে ধীরে এগিয়ে এসে গম্ভীর স্বরে বললেন, লজ্জা শরম বলে কিছু নেই। এমনিতেই ঘর জামাই হয়ে আমাদের মাথা নিচু করে রেখেছ, তার মধ্যে আবার দাপট। আরেকটু ঝুঁকে তিনি ফিসফিস করে বললেন, এই প্রাসাদের ছায়াও তোর কপালে জোটার কথা ছিল না। ভাগ্যিস আমাদের মেয়েটা বোকা ছিল। প্রতিটা শব্দ যেন আগুন হয়ে গায়ে পড়ছিল। আবিরের চোখে জল চলে এলো, কিন্তু সে কিছু বলল না, শুধু একবার চারপাশে তাকালো। কেউ তার পক্ষে দাঁড়ালো না। সে চুপচাপ গেটের দিকে হাঁটতে শুরু করলো। গালে লাল চরের দাগ, বুকে দগদগে অপমান। উপরের বারান্দা থেকে সব দেখছিল কথা। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ছুটে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বিছানায় বসে অঝরে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আর কত অপমান আমার জন্য, আমার স্বামীর জন্য। হ্যাঁ আছে। মনের ভেতর প্রথমবার শব্দটা স্বীকার করলো স্বামী। ওদিকে আবির রাস্তায় হাঁটছে। প্রতিটা পা ফেলায় মনে হচ্ছে মাটির নিচে আগুন। নিজের মনে নিজেই বলল, আর কয়েকটা দিন, শুধু এই কয়েকটা দিন, তারপর এই অপমানের জবাব আমি দেব। তার চোখে আজ আর জল নেই, শুধু দৃঢ়তা। আর কথা, ওর আচরণ, ওর কথাবার্তা আমি কিছুই বুঝি না। ও কি সত্যি আমাকে ঘৃণা করে, নাকি ওর ভেতরে অন্য কিছু লুকিয়ে আছে? আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। ঝড় আসার আগে যেমন বাতাস ভারী হয়ে ওঠে, খানবাড়ির ভেতরে তেমন কিছু জমছে। অপমানের সীমা যখন ছুঁয়ে ফেলে তখন মানুষ বদলে যায়, আর আবির বদলাতে শুরু করেছে। বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গনে হঠাৎ এক আলোড়ন। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় একটি নির্মাণ প্রতিষ্ঠান ২,০০০ কোটি টাকার মেগা প্রজেক্ট শুরু করতে যাচ্ছে দেশে। খবরটি প্রথমে অর্থনীতির পাতায় ছোট করে বেরোলেও একদিনের মধ্যে তা হয়ে উঠল শিরোনাম। প্রজেক্টের জন্য আহ্বান করা হয়েছিল ওপেন ডিজাইন প্রপোজাল। দেশের নামকরা স্থপতি, ইঞ্জিনিয়ার, কনসালটেন্ট অনেকেই জমা দিয়েছিল তাদের স্বপ্নের নকশা। তাদের ভিড়ের মাঝেই ছিল এক অচেনা নাম, আবির।
আবির 2 মাস আগে কনসালটেন্ট জমা দিয়েছে। তার ডিজাইন ছিল অন্যরকম। মাটির প্রকৃতি, জলাবদ্ধতার ভবিষ্যৎ ঝুঁকি, ভূমিকম্প সহনশীলতা সবকিছু এমন সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা যে কোরিয়ান বোর্ড মিটিংয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলে শুধু সেই ফাইল নিয়ে। অবশেষে ঘোষণা এলো নির্বাচিত ডিজাইন, কোড নেম A17। A17 মানে আবির। 2 বছরের চুক্তি, পারিশ্রমিক 20 কোটি টাকা। কিন্তু আবির শুধু টাকা চায়নি, চুক্তির খসড়ায় সে যোগ করেছিল একটি শর্ত। চুক্তিকালীন সময়ের মধ্যে আমি নিজস্ব কনস্ট্রাকশন কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবো। কোরিয়ান কোম্পানি এতে কোনো প্রকার বাধা প্রদান করতে পারবে না। বোর্ড প্রথমে অবাক হয়েছিল, একজন তরুণ ডিজাইনারের এমন সাহস, কিন্তু তারা জানতো প্রতিভাকে আটকে রাখা যায় না। চুক্তি সই হলো। পরদিন দেশের প্রায় সব পত্রিকায় শিরোনাম, বাংলাদেশে 2000 কোটি টাকার কোরিয়ান মেগা প্রজেক্ট, তরুণ ডিজাইনারের নকশায় মুগ্ধ বিদেশি প্রতিষ্ঠান। কিন্তু ডিজাইনারের নাম ও ছবি গোপন, A17 নামে পরিচিত। প্রেস কনফারেন্সে কোরিয়ান প্রতিনিধি শুধু বলেছিল তিনি নিজেই পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন। অন্ধকার রুমে একা বসে খবরের কাগজটা হাতে নিয়ে আবির ধীরে ধীরে হাসল। টাকা থাকলে সবাই আপন হয়। তার ঠোঁট শক্ত হয়ে এলো। কিন্তু আমি জানতে চাই, কথা কি আমাকে স্বামী হিসেবে মানে, নাকি শুধু পরিস্থিতির জন্য পাশে আছে? তার চোখে আজ আর অপমানের জল নেই, বরং এক অদ্ভুত পরীক্ষা নেওয়ার ইচ্ছা। আমার পরিচয় গোপন থাকবে। কথা আমার স্ত্রী, সে আমাকে কি ভালোবাসে, স্বামী হিসাবে মানে কি, সবকিছু জানার আগে নয়। আমি জানতে চাই ওর ভালোবাসা আমার জন্য নাকি আমার অবস্থানের জন্য। ঝড়ের আগে যেমন আকাশ স্তব্ধ থাকে, আবিরের ভেতরেও তেমন এক গভীর নীরবতা। অন্যদিকে আজ মাইশার বিয়ে, 5 লক্ষ টাকা মাসিক বেতনের ছেলের সাথে, আলোকসজ্জা, ব্যান্ড পার্টি, আতশবাজি, সবকিছু ঝলমলে। মাইশা আয়নার সামনে বসে নিজের গয়না ঠিক করতে করতে এক মুহূর্তের জন্য থমকে গেল। আবিরের মুখটা হঠাৎ মনে পড়ল। তার শান্ত চোখ, অপমানের পরেও নীরবতা। সে তাড়াতাড়ি মাথা ঝাঁকালো। না, ও তো একটা দুঃস্বপ্ন ছিল। তার কি আছে, আমাকে কি দিবে? তার ঠোঁটে আবার সাজানো হাসি, কিন্তু হৃদয়ের গভীরে কোথাও যেন অজানা শূন্যতা। এদিকে খানবাড়ি ড্রয়িং রুমে ভারী পরিবেশ। আমজাদ খান বসে আছেন। কথাকে ডাকা হয়েছে। কথা নিচে নেমে এসে বলল, আব্বু চাচু কিছু বলবে? আমজাদ খান গম্ভীর স্বরে বললেন, আমাদের কোম্পানিতে ম্যানেজার লাগবে। আগের ম্যানেজার 2 কোটি টাকা মেরে পালিয়েছে। তুই ঘরের মেয়ে, তুই জয়েন কর। কথা একটু থামল। তার চোখে এক ঝলক চিন্তা নিয়ে বলে, আচ্ছা আব্বু, আমি আবিরের সাথে কথা বলে সকালে জানাবো। এই একটি বাক্য ঘর জমে গেল। আমজাদ খানের চোখ লাল করে বলে ওঠে, নিজ কোম্পানি জয়েন করবি, তা ওই ঘর জামাই চাকর থেকে জিজ্ঞেস করা লাগবে? কথা এবার মাথা তুলে তাকালো। আব্বু, ঘর জামাই হোক বা চাকর, সে আমার স্বামী, ওর থেকে জিজ্ঞাসা করা আমার কর্তব্য। এক মুহূর্তের জন্য নীরবতা, যেন বজ্রপাতের আগে আকাশ থেমে গেছে। আমজাদ খান রাগে কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখন আজাদ খান বললেন, ভাইয়া ওকে চিন্তা করে বলতে দাও, মেয়েটা ভুল কিছু বলেনি। পরিস্থিতি সামলে গেল, কিন্তু আগুন নিভল না। কথা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার ঠোঁটে ক্ষীণ হাসি। মনে মনে বলল, আবির থেকে জিজ্ঞাসা করার কিচ্ছু নেই আব্বু। তোমরা আমাকে আর ওকে নিয়মিত অপমান করো, এটা তার ছোট্ট জবাব। তার চোখে আজ অদ্ভুত দীপ্তি। সে জানে না তার স্বামী এখন 2000 কোটির চুক্তিবদ্ধ ডিজাইনার। সে জানে না তার বাবার কোম্পানি খুব শীঘ্রই যে প্রজেক্টের টেন্ডার পাবে, তার মূল ডিজাইনার এসেছে সেই ঘর জামাইয়ের হাত থেকে। আর যখন সত্যিটা প্রকাশ পাবে, খানবাড়ির দেয়াল কাঁপবে। কারণ যে মানুষটাকে তারা চাকর বলেছিল, সেই হতে চলেছে তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় প্রয়োজন। আবির আজ অনেক খুশি। তার চোখে আজ এক অন্যরকম আলো। অপমানের ধুলো মুছে ফেলে নতুন ভোরের মতো দীপ্ত। সে সেই আনন্দ বুকের ভেতর লুকিয়ে খানবাড়ির গেটে পা রাখে, কিন্তু এইবারই যেন আনন্দ সহ্য করতে পারে না। দরজার কাছে বসে থাকা আসিফ কটমট করে তাকিয়ে বলল, এই যে গরজামাই, প্রকাশ চাকর, আমার জুতাগুলো মুছে দাও।
কথাটা এত ঠান্ডা গলায় বলা, কিন্তু তাতে ছিল অবজ্ঞার ধারালো ছুরি। আজকের এই সুখের মুহূর্তে এই অপমান যেন অতীতের সব কষ্ট একসাথে জেগে উঠল। কথা দূর থেকে সব দেখছে, তার বুক ধড়ফড় করছে, কিন্তু বাবার বাড়ির দেয়াল তাকে বোবা করে দিয়েছে। আবির কিছু বলতে যাবে, তার আগেই মাহি ধমক দিয়ে উঠল। কি হলো চাকরের বাচ্চা, কানে শুনিস নেই? আরেকবার বলা লাগলে থাপ্পড় মেরে বলবো। চারপাশে নীরবতা। তারপর ধীরে ধীরে আবির হাঁটু গেড়ে বসে। চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু সে মাথা নিচু করে জুতা মুছতে থাকে। মাহি, রাহি আর আসিফের অট্টহাসি করিডোর কাঁপিয়ে দেয়। সে হাসির শব্দে অপমানের প্রতিধ্বনি লেগে থাকে। কথা আর সহ্য করতে পারে না। রাগে লজ্জায় অপমানে তার চোখ ভিজে ওঠে। সে ছাদে উঠে যায়। আকাশও যেন আজ তার সাথে কাঁদছে। ঝুম বৃষ্টি নামতে শুরু করেছে। রাত গভীর হয়। আবির নিজের রুমে এসে দেখে টেবিলে খাবার। ক্ষুধা না থাকলেও সারাদিনের ক্লান্তি আর শূন্যতা তাকে বসতে বাধ্য করে। চুপচাপ খেয়ে নেয়। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে গেছে। কথা এখনো আসেনি। হঠাৎ আবিরের মনে অস্থিরতা। আবির পুরো বাড়ি খুঁজে দেখে, কথা কোথাও নেই। শেষমেশ ছাদে উঠে যায়। বৃষ্টির পানি জমে আছে মেঝেতে। দূরের এক কোণে কথা পড়ে আছে নিথর। কথা। আবির ছুটে যায়। তার শরীর ঠান্ডা, কিন্তু কপাল জ্বলছে আগুনের মতো। সে তাকে কোলে তুলে নেয়। বৃষ্টির ভেজা শাড়ি শরীরে লেপ্টে আছে, কিন্তু আবিরের দৃষ্টি সেখানে নয়। তার চোখে শুধু আতঙ্ক ভরা। রুমে এনে বিছানায় শোয়ায়। জ্বর ভয়ানক, শরীর কাঁপছে। কথা অচেতন স্বরে বলতে থাকে, আবির, তুমি আমাকে ভালোবাসো না, তাই দূরে চলে যাচ্ছ? আবির বুঝতে পারে জ্বরের ঘোর, কিন্তু প্রতিটা শব্দ তার বুক ভেদ করে যায়। হঠাৎ কথা তার হাত শক্ত করে ধরে টেনে নেয় কাছে। তার কপাল আবিরের বুকে লেগে থাকে। আমাকে ছেড়ে যেও না আবির। বাইরে বৃষ্টি, ভেতরে নিঃশ্বাসের শব্দ। আবির ধীরে ধীরে তার কপালে হাত রাখে। জ্বরের তাপে পড়ছে সে। সে ফিসফিস করে বলে, আমি কোথাও যাচ্ছি না। কথা। আমি এখানেই আছি। কথা আধো ঘুমে আধো জ্বরে তার বুকের মাঝে মুখ গুজে দেয়। সেই স্পর্শে কোনো কামনা নেই, শুধু নিরাপত্তা খোঁজা এক অসহায় স্ত্রীর আকুতি। আবির আলতো করে তাকে জড়িয়ে রাখে। তার কাঁধে মাথা রেখে কথা ধীরে ধীরে শান্ত হয়। বৃষ্টির শব্দ, রাতের নীরবতা, দুজন মানুষের দম বন্ধ করা দূরত্ব আজ ধীরে ধীরে গলতে শুরু করে। কথার আঙুল আবিরের হাত শক্ত করে ধরে থাকে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। কথা আস্তে আস্তে আবিরের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। সেই রাত দুজনের মধ্যে প্রথমবার সত্যিকারের নীরব বোঝাপড়া তৈরি হয়। ভালোবাসা কখনো শব্দে আসে না, কখনো আসে শুধু পাশে থাকার প্রতিশ্রুতিতে। ধীরে ধীরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে, একই কম্বলের নিচে, একই উষ্ণতায়। সকাল, মাথা ভারী, চোখ ঝাপসা। কথা ধীরে ধীরে চোখ খোলে। সে অনুভব করে তার মাথা কারো বাহুর ওপর। চোখ মেলে দেখে আবির। এক মুহূর্তে গত রাতের অস্পষ্ট স্মৃতি তাকে অস্থির করে তোলে। কিছু মনে পড়েও আবার পড়ে না। সে দেখে তার শাড়ি এলোমেলো, আবিরের শার্ট খুলে রাখা। লজ্জা, ভয়, অজানা অনুভূতি সব মিলিয়ে সে দিশেহারা। আবির, সে ঝাঁকিয়ে তোলে। আবির ঘুম জড়ানো চোখে তাকাতেই ঠাস, একটা চড়, তারপর আরেকটা। তুমি কিভাবে পারলে? আবির হতভম্ব। সে কিছু বলার আগে কথার চোখে জল গড়িয়ে পড়ে, কিন্তু সেই জল রাগের, নাকি নিজের ভেতরের অজানা স্বীকারোক্তির। রুমের ভেতর আবার নীরবতা নেমে আসে। এবার ঝড় বাইরে নয়, ভেতরে। আবিরের চোখের কোণ বেয়ে জল নেমে এলো নিঃশব্দে, যেন কোনো পুরুষ কাঁদছে না, কাঁদছে তার ভেতরের অপমান, অপূর্ণতা আর অব্যক্ত ভালোবাসা। কণ্ঠ ভারী হয়ে এলো, তবুও নিজেকে সামলে বলল, কথা, তুমি আমার স্ত্রী, সে অধিকারী। তোমার উপর আমার সম্পূর্ণ হক আছে, কিন্তু গত রাতে তুমি নিজে আমাকে কাছে টেনেছিলে। তোমার চোখে আমি ভালোবাসা দেখেছিলাম, আর আজ
তুমি আমাকে থাপ্পড় দিয়ে দোষারোপ করছো? আবিরের বুক ওঠানামা করছে দ্রুত। একটু থেমে গভীর নিঃশ্বাস ফেলে আবার বলল আবির, আসলে তোমার দোষ না, কথা দোষ আমার কপালের। নিজের ভালোবাসার মানুষকে হারালাম বাবির চক্রান্তে। তোমার সাথে নিজের পরিবারের অপমান, তোমাদের পরিবারের অবহেলা হয়তো আমার নিয়তিতেই লেখা ছিল। সে শব্দগুলো যেন বাতাসে ঝুলে রইল। আর কোনো কথা না বলে আবির আলমারি থেকে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। জলের শব্দে ঘর ভরে উঠল, কিন্তু তার বুকের আগুন সেই জলে নিভল না। কিছুক্ষণ পর সে বেরিয়ে এলো, চোখ লাল কিন্তু মুখে অদ্ভুত এক স্থিরতা। একবারও কথার দিকে না তাকিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন কথার বুকের ভেতর ধাক্কা মারল। কথা বিছানায় বসে রইল স্থির হয়ে, মনে মনে ফিসফিস করে বলল, সত্যিই তো, সে আমার স্বামী, আমার উপর তার অধিকার আছে। আর গতকাল আমি তো তাকে কাছে টেনেছিলাম, তাহলে আজ কেন এমন করলাম? তার স্মৃতি ঝাপসা, কিন্তু একটা বিষয় সে নিশ্চিত, আবির কখনো জোর করে না, কখনো না। হঠাৎ দরজা না লক করেই ভেতরে ঢুকে পড়ে লতা আর রাহি। কথাকে এমন অবস্থায় দেখে তারা হকচকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। কথা তাড়াহুড়ো করে কম্বল গায়ে জড়িয়ে বিরক্ত কণ্ঠে বলে, কি জন্য এসেছিস? রুমে ঢোকার আগে নক করতে পারিস না? লতা নরম গলায় বলে, সরি আপু, আপু আর চাচু ডাকছে। তোরা যা, আমি আসছি। ওরা বেরিয়ে গেলে কথা আয়নার সামনে দাঁড়ায়, নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে নিজেকেই দোষারোপ করে। আমি কি করে পারলাম? ও তো আমার জন্য সব সহ্য করে। তার চোখে অনুতাপের ছায়া গাঢ় হয়ে ওঠে। কথা ফ্রেশ হয়ে নিচে নামতেই ড্রয়িং রুমের ভারী পরিবেশ তাকে গ্রাস করে। আমজাদ খান গম্ভীর মুখে বসে আছেন, পাশে আজাদ খান কথা ধীরে বলে, ডেকেছিল আপু? আমজাদ খান সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন। তুই কি সিদ্ধান্ত নিলি, অফিসে জয়েন করবি? কথা মাথা নিচু করে শান্ত গলায় বলল, হ্যাঁ আব্বু, আবির অনুমতি দিয়েছে। কবে থেকে জয়েন করব বলো? আবির অনুমতি দিয়েছেন, এই কথাটাই যেন আগুন হয়ে লাগলো আমজাদ খানের মনে। তার চোখ লাল হয়ে উঠল, কিন্তু অতিথিদের সামনে রাগ গিলে ফেললেন। দাঁত চেপে বললেন, পরশু থেকে জয়েন করবি। ঠিক তখনই রাহি ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, বড় আব্বু, কথা আপুর হাজবেন্ড তো তেমন পড়াশোনা করে নাই, তবে আমাদের অফিসের দারোয়ান হিসেবে একটা চাকরি দিলে খারাপ হতো না। তার ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। আমজাদ খান গভীর স্বরে বললেন, কিছুদিন যাক, তারপর দেখা যাবে। কথা সব শুনে চুপ রইল, কিন্তু তার বুকের ভেতর আগুন জ্বলতে শুরু করেছে। অন্যদিকে আবির অফিসে গিয়ে 1 ঘন্টার মধ্যে জরুরি কাজগুলো শেষ করলো। তার কাজের গতি, সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গি সবকিছুই পেশাদার নিখুঁত, কিন্তু কাজ শেষ হতেই যেন তার ভেতরের শূন্যতা আবার মাথাচাড়া দিয়ে উঠল। সে অফিস থেকে বেরিয়ে গেল শহরের এক নিরিবিলি পার্কে। বেঞ্চে বসে দূরের গাছগুলো দিকে তাকিয়ে রইল। আজকের অপমান তার কানে বারবার বাজছে। তার ঠোঁটে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। এ হাসি কষ্টের নয়, এটা প্রতিজ্ঞার। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি কাউকে জবাব মুখে দেব না, সময়ই দেবে। তার ফোনে তখন একের পর এক কল আসছে, বড় বড় ব্যবসায়ী, বিদেশি প্রতিনিধি, কিন্তু সে কল ধরছে না, কারণ আজ তার লড়াই টাকার নয়, সম্মানের। আর দূরে কোথাও একটা ঝড় তৈরি হচ্ছে, যা খুব শীঘ্রই আমজাদ খানের বাড়ির ভিত কাঁপিয়ে দেবে। রাত গভীর, ঘরের বাতি নিভু নিভু, জানালার বাইরে অর্ধেক চাঁদ ঝুলে আছে, ঠিক যেন অর্ধেক সত্য অর্ধেক অভিমান। আবির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই কথা স্থির কণ্ঠে বলল, আবির, আব্বু বলেছে আমাদের খান কনস্ট্রাকশন কোম্পানিতে ম্যানেজার হিসেবে জয়েন করতে। আমি হ্যাঁ বলেছি। কথার গলায় দ্বিধা ছিল না, কিন্তু ভেতরে ছিল চাপা উত্তেজনা। আবির জুতো খুলতে খুলতেই শান্ত স্বরে জিজ্ঞেস করল, আমাকে কেন বলছো? কথা একটু থেমে বলল, তোমাকে জানানোর দরকার ছিল, তাই বললাম। আবির ধীরে মাথা তুলল। তার ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। যে স্ত্রীর উপর আমার কোনো প্রকাশ্য অধিকার নেই, সে আজ আমাকে জানাচ্ছে? কি অদ্ভুত!
কথার চোখে আগুন জ্বলে উঠল। তোর এসব বলার অধিকার আছে? আগে নিজের বউকে আলাদা বাসায় নিয়ে গিয়ে দায়িত্ব নে, তারপর বড় বড় কথা বলিস। থাকে খরচামায়, আবার সম্মানের কথা। শব্দগুলো ছুরি হয়ে বাতাসে কেটে গেল। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কথা রুম থেকে বেরিয়ে গেল। দরজার ঠিক বাইরে তার মায়ের সঙ্গে মুখোমুখি। মায়ের চোখ সবকিছুই ধরা পড়েছে। তিনি নীরব কথাকে অন্য ঘরে নিয়ে গিয়ে বললেন, কথা, তুইও কি বাড়ির অন্যদের মতো তোর স্বামীকে ঘর জামাই বলে অপমান করবি? কথা হতভম্ব। মা, ও আমার স্বামী, ওকে অপমান করার মানে তো আমাকে অপমান করা। মা ধীরে জিজ্ঞেস করলেন, তাহলে তুই অপমান করিস কেন? আগেও দেখলাম, আজও দেখলাম। কথার বুক ভেঙে গেল, চোখের পানি জমে উঠল। সে ফিসফিস করে বলল, মা, আমি চাই ও একটা চাকরি করুক, কিছু করুক। ওর ইনকামের টাকায় আমি ডাল ভাত খেতে চাই। সেটা আমার কাছে রাজকীয় ভোজ হবে। আমি গর্ব করে বলতে চাই, আমি আমার স্বামীর টাকায় খাচ্ছি। কথার কণ্ঠ ভেঙে গেল। সে হাউমাউ করে কেঁদে উঠল। তার মা তাকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, তুই আলাদা মা, তোর মতো মেয়ে পেয়ে আমি গর্বিত। দেখিস, তুই একদিন খুব সুখী হবি। কথা মায়ের বুকের ভেতর মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। অভিমান, ভালোবাসা আর অজানা ভবিষ্যতের ভয়ে। অন্যদিকে মাইশা নতুন শ্বশুরবাড়িতে রঙিন আলোয় ঘেরা। সবাই তাকে আদর করছে। স্বামী নয়ন উচ্চ বেতনের চাকরি, দামি গাড়ি, আভিজাতপূর্ণ পরিবার। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের গয়না ঠিক করতে করতে মনে মনে বলল, আবিরের মতো বেকার প্রেমিকের থেকে নয়নের মতো টাকাওয়ালা স্বামী অনেক ভালো। আপু ঠিকই বলেছিল, আবিরকে ছেড়ে ভালো করেছি। তার ঠোঁটে আত্মতুষ্টির হাসি ফুটে উঠল। সে ভাবে জীবনের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নিজের ঘরে একা বসে আছে আবির। তার মুখে আজ কষ্টের ছায়া নেই, বরং অদ্ভুত এক প্রশান্তি। সে ল্যাপটপ খুলে কিছু ডকুমেন্ট দেখছে, চুক্তিপত্র, নতুন কোম্পানির রেজিস্ট্রেশন, কাগজ, বিদেশি ইমেল আর চোখে দৃঢ়তা। সে ধীরে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলে, কথা, তুমি ডাল ভাত চাও আমার টাকায়, আমি তোমাকে শুধু ডাল ভাত না, সম্মানের থালা তুলে দেব। তার ফোনে তখন এক মেসেজ ভেসে ওঠে, প্রজেক্ট অ্যাপ্রুভড, রেজিস্ট্রেশন কমপ্লিটেড। আবিরের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে ওঠে। আজ সে খুশি, কারণ তার মনের সব কষ্ট শেষ হয়নি, বরং সেই কষ্টগুলো রূপ নিয়েছে শক্তিতে। আর খুব শীঘ্রই যারা তাকে ঘর জামাই বলে অপমান করেছে, তারাই একদিন মাথা নত করে দাঁড়াবে তার সামনে। কেন আবির এত খুশি সেটা জানবেন, একটু অপেক্ষা করুন। এভাবেই কেটে গেল আরও কয়েকটা দিন। বাড়ির ভেতর বাইরের অদৃশ্য টানাপোড়েন, অব্যক্ত অভিমান আর চুপচাপ গড়ে ওঠা এক অজানা প্রস্তুতি, সব মিলিয়ে সময় যেন নীরবে নিজের নাটক সাজাচ্ছিল। এক সন্ধ্যায় কথা দীর মুখে বাবার সামনে দাঁড়ালো। আব্বু, আমার একজন সহকারী লাগবে। আমি চাই আমার স্বামীকে নেই। আমজাদ খান চশমার ফাঁক দিয়ে তাকালেন। সন্দেহ, অবিশ্বাস আর চাপা তাচ্ছিল্য তার চোখে। সে এসব কাজ পারবে? কথা শান্ত স্বরে বলল, আমি শিখিয়ে দেব, আস্তে আস্তে শিখে যাবে। কিছুক্ষণ নীরবতা, তারপর আমজাদ খান গলা খাকারি দিয়ে বললেন, ঠিক আছে, তবে একটা শর্ত, অফিসে কেউ যেন না জানে সে এই বাড়ির জামাই, মানে তোমার স্বামী। এটা আমাদের সম্মানের ব্যাপার। কথার বুক কেঁপে উঠল, কিন্তু সে মুখে কিছু প্রকাশ করলো না। ঠিক আছে আব্বু, গোপন থাকবে। রাতে রুমে ফিরে কথা আবিরকে বলল, তুমি কাল থেকে এই বাড়ির কোনো কাজ করবে না। আবির বিস্মিত। কেন? না করলে তো সবাই আরো অপমান করবে। তুমি কাল থেকে আমার সাথে কোম্পানিতে জয়েন করবে। আবির থমকে গেল। তোমার বাবা মেনে নিয়েছে? হ্যাঁ, তবে 2 দিন পর দাদা খান বাহাদুর আসবে, তাই এখন চুপ। আর একটা কথা, অফিসে আমাদের সম্পর্ক গোপন রাখতে হবে। আবিরের চোখে কষ্টের ছায়া। তুমি কি বলেছো? আমি বাবার কথা রেখেছি। এক মুহূর্তে নীরবতা, তারপর আবির ধীরে বলল, আমাকে স্বামী হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে বুঝি? কথা এবার চোখ তুলে দীর স্বরে বলল, তোমাকে স্বামী বলতে লজ্জা লাগে না, কিন্তু আমার স্বামী ঘর জামাই এটা বলতে লজ্জা লাগে। শব্দগুলো বাতাসে ভাসতে ভাসতে গিয়ে আবিরের হৃদয়ে বিঁধল। সে আর কিছু বলল না, শুধু চুপ করে গেল।
চোখে অদ্ভুত এক স্থিরতা নেমে এলো, যেন কোনো সিদ্ধান্ত আরো পাকাপোক্ত হলো। পরের দিন সকাল, একই গাড়িতে চড়ে কথা আর আবির অফিসের পথে। কথার মনে দায়িত্বের উত্তেজনা আর আবিরের মনে অদৃশ্য এক হিসাব। সে জানে একদিকে নিজের গোপন কোম্পানি, অন্যদিকে শ্বশুরের অফিস। দুই দিক সামলানো সহজ নয়, কিন্তু তার হাসি দেখে বোঝা যায় সে কঠিন খেলায় খেলতে অভ্যস্ত। অন্যদিকে আমজাদ খান নতুন এক পরিকল্পনায় মত্ত। চৌধুরী গ্রুপের সাথে হাত মিলিয়ে জাপানিজ কোম্পানির বড় টেন্ডার নিতে চাইছেন তিনি, সাথে আবিরকে কথার জীবন থেকে দূরে সরানো। এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু সাইমন চৌধুরী। নামেই ভদ্রলোক, স্বভাবে ভয়ঙ্কর, চোখে এক ধরনের বিকৃত আগ্রহ, বিশেষ করে কথার প্রতি। কথার জন্য সে রীতিমতো পাগল। সাইমন চৌধুরী এখনো জানে না কথার বিয়ের বিষয়ে। কথা অফিসে ঢুকতেই সবার সামনে সাইমন এগিয়ে এলো। হাই মিস কথা। কথা সৌজন্যবশত হাসলো, কিন্তু পরের মুহূর্তে সাইমন হাই হ্যালোর অজুহাতে তাকে জড়িয়ে ধরল। 1 সেকেন্ড, কিন্তু সেই 1 সেকেন্ডে আবিরের রক্ত যেন ফুটে উঠল। তার মুঠি শক্ত হয়ে গেল, চোখে আগুন জ্বলে উঠল। কথা অবাক সাইমনকে দেখে, কিন্তু পরিস্থিতি সামাল দিতে হেসে বলল, হাই মিস্টার সাইমন। এই হাসিটাই যেন আবিরের বুকের ভেতর আরো ঝড় তুলল। সে চুপ করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না, কিন্তু তার দৃষ্টি সাইমনের হাতের দিকে স্থির হয়ে রইল, যেন সেই হাত মনে গেঁথে রাখছে। আজ সে নীরব, কিন্তু এই নীরবতা ঝড়ের আগের নিস্তব্ধতা, কারণ আবির জানে খেলা এখনো শুরুই হয়নি। আর সাইমন চৌধুরী বুঝতেই পারেনি সে যে আগুন হাতে দিয়েছে। সেই আগুন খুব শীঘ্রই তার পুরো পৃথিবী পুড়িয়ে দিতে পারে। সাইমন আর কথা একসময় একই আকাশের নিচে লন্ডনের ধূসর কুয়াশায় ভেজা দিনগুলোর সহপাঠী ছিল। ক্যাম্পাসের করিডোরে পাশাপাশি হাঁটা, লাইব্রেরির নীরব কোণে ফিসফিস স্বপ্ন সবই ছিল, কিন্তু কথার হৃদয়ে দেশ মাটির টান ছিল আরও গভীর। সে ফিরে এসেছিল বাংলাদেশে, আর সাইমন থেকে গিয়েছিল লন্ডনের আলো ঝলমলে জীবনে। কিন্তু তার মনে পড়ে রইল একটাই নামের কাছে, কথা। সময়ের সাথে সেই আকর্ষণ অসুস্থ এক আবেশে পরিণত হয়। কথা তার নাগালের বাইরে, এই সত্য মেনে নিতে পারেনি সাইমন। কয়েক মাস আগে আমজাদ খান হঠাৎ এই অতীতের কথা জানতে পারেন। তখনই তার মাথায় জন্ম নেয় এক বিপজ্জনক হিসাব। তিনি গোপনে দেখা করেন সাইমনের বাবা রাজীব চৌধুরীর সঙ্গে। দুজন ব্যবসায়ীর কথোপকথন ছিল শীতল হিসেবে, কিন্তু তার ভেতরে ছিল আগুনের মতো এক পরিকল্পনা একটাই, সাইমনকে ব্যবহার করে কথা আর আবিরের মাঝে দূরত্ব সৃষ্টি করা, অভিমানকে সন্দেহকে ভাঙনে পরিণত করা। কারণ তারা জানে ভালোবাসাকে বাইরে থেকে ভাঙা কঠিন, কিন্তু ভেতরে ফাটল ধরাতে পারলে বাকিটা নিজেই একদিন ধসে পড়ে। আর সেই ধস নামানোর খেলা এখন নীরবে শুরু হয়ে গেছে। সারাদিন অফিসের কাজ শেষ করে আবির সোজা চলে গেল তার নিজের অফিসে, যেখানে জাপানিজ কোম্পানির সাথে কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছে নিঃশব্দে, গোপনে। আর সেই চুক্তির ভরসাতেই দাঁড়িয়ে আছে তার নতুন স্বপ্ন একে কনস্ট্রাকশন। কিন্তু আজ তার মন ভারী। সাইমন আর কথার পুরনো বন্ধুত্বের কথা, অফিসে সেই অনাহত আলিঙ্গন, সব মিলিয়ে বুকের ভিতর এক অদৃশ্য আগুন জ্বলছে। বাড়িতে ফিরে কথা দেখে আবির নেই। ড্রয়িং রুম, ছাদ, বারান্দা কোথাও নেই। অদ্ভুত এক শূন্যতা তাকে গ্রাস করে। অনেক রাত করে দরজা খুলে আবির ঢুকতেই কথা এগিয়ে এলো। কোথায় ছিল অফিস শেষে? আবির জুতো খুলতে খুলতে ঠান্ডা গলায় বলল, গরজামা হয়েছে বলে কি আমার নিজের স্বাধীনতা নেই? আমি কি একটু এদিক ওদিক ঘুরতে পারি না? কথার চোখে কষ্টের ছায়া নেমে এলো। আমি তোমার স্ত্রী, তুমি কোথায় যাও সেটা জানার অধিকার আমার আছে। আবির তাকালো গভীর চোখে, হালকা বিদ্রুপ মেশানো হাসি। সিরিয়াসলি মিসেস কথা, তুমি অধিকার শব্দের মানে বোঝো? কথা এবার রেগে উঠল। স্টপ ইট আবির, ভুলে যেও না তুমি এখনো এই বাড়ির ঘর জামাই। এই শব্দটাই যেন বিস্ফোরণ ঘটালো।
আবির এক ঝটকায় কথাকে বুকের কাছে টেনে নিল। তার চোখ লাল, গলা ভারী। রাগ শুধু তোমার না, আমারও আছে। কিছুদিন আগেও তুমি নিজেই আমাকে কাছে টেনে নিয়েছিলে, আমার অধিকার মেনে নিয়েছিলে, আর সকালে একটা থাপ্পড় দিয়ে সবকিছু দ্বিগুণ করে ফিরিয়ে দিলে। তুমি আমার স্ত্রী, তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে। তাহলে সেদিন কেন থাপ্পড় মারলে? কথা থমকে গেল। নরম স্বরে বলল, ভুল করেছি, প্রথমবার ছিল, তাও হঠাৎ করে, তাই। আবিরের কণ্ঠ আরো গভীর হলো। তাহলে আমাকে প্রতিদিন নিচে ঘুমাতে হয় কেন? কথা চোখ নামিয়ে বলল, আজ থেকে তুমি আমার পাশেই ঘুমাবে। এক মুহূর্ত নীরবতা। আবির আবার প্রশ্ন ছুড়ে দিল, তোমার পরিবার যখন আমাকে অপমান করে, তুমি প্রতিবাদ না করে উল্টো তুমি অপমান করো কেন? কথার চোখ ভিজে উঠল। আমি ইচ্ছে করে করি না, রাগে করি। আমি চাই তুমি কিছু করো, নিজের পায়ে দাঁড়াও। আবির হঠাৎ বলল, আমাকে স্বামী হিসেবে পরিচয় দিতে যদি লজ্জা লাগে, তাহলে আলাদা হয়ে যাওয়াই ভালো, তাই না? কথা হাউমাউ করে কেঁদে কেঁদে বলে উঠল, তোমাকে স্বামী বলতে লজ্জা লাগে না আমার, কিন্তু ঘর জামাই এটা বলতে লজ্জা লাগে। এবারের দামি খাবার, পোলাও, কোরমা, দামি কাপড় এসব আমার চাই না। তুমি যদি তোমার ইনকামের টাকায় আলু ভর্তা, ডাল ভাত খাওয়া, সেটাও আমার কাছে সম্মান। এতে আমি অনেক খুশি হব আবির। কথা আরো বলল, যখন সবাই তোমাকে অপমান করে আমার বুক ফেটে যায়, কিন্তু কিছু বলতে পারি না, তাই উল্টো তোমাকে কষ্ট দিই যেন তুমি কিছু একটা করো। কথা কাঁদছে। আবির স্থির হয়ে তাকিয়ে আছে। ধীরে ধীরে সে কথাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তাহলে সাইমন চৌধুরীকে এভাবে জড়িয়ে ধরলে কেন? কথা মাথা তুলে আবিরের বুকে মুখ রাখল। তুমি আমার স্বামী, আমার উপর একমাত্র তোমার অধিকার। সাইমন আমাকে পছন্দ করে, আমি করি না। বাবা ওকে এনেছে আমাদের আলাদা করতে, এটা বাবার প্ল্যান। আবির তীক্ষ্ণ স্বরে বলল, তাহলে তো ভালো, কোটিপতি বাবার ছেলে, তুমি সুখী হবে, শান্তিতে থাকবে। কথা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, আমি লোভী নই আবির, টাকা দিয়ে সুখ পাওয়া যায় না। তুমি আমার সাথে থেকে কাজ শিখবে, অন্য কোথাও চাকরি নেবে, তারপর আমরা আলাদা বাসা নিয়ে চলে যাব। এই কথাগুলো যেন আবিরের বুকের গভীরে আলো জ্বেলে দিল। সে আবার কথাকে বুকে টেনে নিল। তার চোখে আজ অন্যরকম দীপ্তি। আবির মনে বলল, মিসেস কথা, আর একটু অপেক্ষা করো, তোমার সব স্বপ্ন পূরণ হবে, তবে যেভাবে তুমি ভাবছো সেভাবে নয়। বাইরে রাত আরও গভীর হলো, কিন্তু এই ঘরের ভেতর ঝড়ের মাঝেও জন্ম নিল এক নতুন প্রতিজ্ঞা। সেই রাতটা যেন তাদের জীবনের নতুন এক শুরু। অভিমান গলে নরম হয়ে গেল। কথা ধীরে আবিরের সামনে এসে দাঁড়ালো। চোখে জল, কিন্তু সেই জলের ভেতরেই ছিল গভীর ভালোবাসা। আবির তার চিবুক আলতো করে তুলে ধরল। তুমি শুধু আমার। ফিস ফিস করে বলল সে। কথার চোখ বন্ধ করে তার বুকে মুখ লুকিয়ে দিল। দুজনের দূরত্ব মিলিয়ে গেল নিঃশ্বাসের উষ্ণতায়। জানালার বাইরে চাঁদের আলো সাদা পর্দা ভেদ করে ঘরের ভেতর ঢুকছে। সেই আলোয় তাদের ছায়া এক হয়ে গেল। কথা আবিরের কাঁধে হাত রেখে বলল, আজ থেকে তুমি আর নিচে ঘুমাবে না। আবির মৃদু হাসল। তার আঙুলগুলো ধীরে কথার চুল সরিয়ে দিল। গালে আলতো ছোঁয়া, সেই ছোঁয়ায় কাঁপল কথা। ভালোবাসা এবার আর কথায় সীমাবদ্ধ থাকল না। স্পর্শে স্পর্শে তারা ডুবে গেল আরও গভীরে। অভিমান ভেঙে তৈরি হলো নতুন বন্ধন। দুজন একে অপরকে এমনভাবে আঁকড়ে ধরল যেন পৃথিবীর সব ঝড় তাদের ছুঁতে না পারে। রাত দীর্ঘ হলো, ভালোবাসার সাগরে ডুবে গেল তারা। সকাল। কথা আবিরের বুকে মাথা রেখে ধীরে বলল, বাবা যেন বুঝতে না পারে আমরা তার প্ল্যান জেনে গেছি। আবির হালকা হাসল। ওকে মাই লাভলি ওয়াইফ। এই বলে সে কথার কপালে একটা গভীর চুমু একে ওয়াশরুমে চলে গেল। কথা বিছানায় বসে মুচকি হাসল। তার চোখে আজ নতুন আলো। দুজন ফ্রেশ হয়ে নিচে নামতে পরিবেশ বদলে গেল। মাহের স্বামী আসিফ ঠোঁট বাঁকিয়ে বলল, কিরে মিস্টার ঘরজামাই, এখন কি শ্বশুরের অফিসে দারোয়ান হলি নাকি? তোর যোগ্যতা তো এর বেশি না।
সাথে সাথে মাহি রাহি এমনকি তাদের মাও হেসে উঠল। আমজাদ খানও অট্টহাসিতে যোগ দিলেন। ঘরের ভেতর সেই হাসি যেন বিদ্রূপের ধারালো ছুরি। কথার বুক কেঁপে উঠল, কিন্তু আবির চুপচাপ দাঁড়িয়ে রইল। একবারও প্রতিবাদ করল না, শান্তভাবে নাস্তা শেষ করে বেরিয়ে গেল। আমজাদ খান মনে মনে বললেন, মিস্টার ঘরজামাই, তোকে আমি আমার মেয়ের জীবন থেকে সরিয়েই ছাড়ব। অফিসে কথা আর সাইমন জাপানিজ প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। সাইমন বলল, জাপানিজ কোম্পানির সাথে আমাদের মিটিং হয়েছে, তারা চুক্তি করবে যদি তাদের ইঞ্জিনিয়ার A17 আমাদের ফাইল দেখে অনুমোদন দেয়। কথা প্রকুচকে বলল, A17? এটা আবার কেমন নাম? সাইমন হালকা গর্বের সুরে বলল, লোকটা নাকি নিজের কোম্পানি খুলেছে, একে কন্ট্রাকশন। জাপানিজ কোম্পানির সাথে 50 কোটি টাকার ডিল হয়েছে, সে টাকায় কোম্পানি দাঁড় করিয়েছে। কথা অবাক চোখে বলে, তাহলে তো সেই ইঞ্জিনিয়ারের কপাল খুলে গেল। কথা আর সাইমনের কথোপকথন বাইরে থেকে শুনে আবিরের ঠোঁটে ধীরে ধীরে এক গোপন হাসি ফুটে উঠল। মনে মনে বলল, মিসেস কথা, এ মানে আবির, কে মানে কথা। একে কনস্ট্রাকশন, তোমার জন্যই এই নাম। তুমি আমার সব পরীক্ষায় পাশ করেছো, তাই এটা তোমার জন্য সারপ্রাইজ। এবার তোমার পরিবারের পরীক্ষার পালা। তার চোখে আজ কষ্ট নেই, আছে হিসেবে আগুন। ঠিক সেই মুহূর্তে করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে আমজাদ খান দৃশ্যটা লক্ষ্য করলেন। আবির কথার কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে দূর্ত হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পরই অফিসের কয়েকজন নিম্নপদস্থ কর্মচারীকে ডেকে ফিস করে কিছু নির্দেশ দিলেন। হঠাৎ করে 3 জন কর্মচারী এগিয়ে এলো। এই, এটা কি করছেন? ম্যাডামের কেবিনে উকি মারছেন? লুচ্চামি করছেন নাকি? কথা বুঝে ওঠার আগেই তারা আবিরকে ধাক্কা মেরে ফেলে দিল। একজন কলার চেপে ধরল, আরেকজন ঘুষি মারল মুখে, তৃতীয়জন লাথি। সবকিছু এত দ্রুত ঘটল, আবির মাটিতে পড়ে গেল। তার ঠোঁট ফেটে রক্ত বেরোতে লাগলো, কিন্তু সে পাল্টা আঘাত করল না, শুধু চোখ তুলে তাকালো দূরে দাঁড়িয়ে থাকা আমজাদ খানের দিকে। সেই দৃষ্টি ছিল নীরব কিন্তু ভয়ঙ্কর। বাইরে হইচই শুনে কথা ছুটে এলো। দেখে আবির রক্তাক্ত মেঝেতে পড়ে আছে। তার বুক কেঁপে উঠল, চোখ লাল হয়ে গেল রাগে। কেন মারছিল ওনাকে? চিৎকার করে উঠল সে। লোকগুলো বলল, ম্যাডাম, উনি আপনার কেবিনে উকি দিয়ে। কথা শেষ করতে দিল না, ঝট করে একের পর এক চর বসিয়ে দিল তাদের গালে। আমি ওনাকে বাইরে দাঁড়াতে বলেছি, কার অনুমতিতে হাত তুলেছেন? পুরো অফিস নিস্তব্ধ। লোকগুলো মাথা নিচু করে সরে গেল। দূরে দাঁড়িয়ে আমজাদ খান দৃশ্যটা দেখছিলেন। তার ঠোঁটে ছিল চাপা হাসি, কিন্তু সেই হাসির আড়ালে সামান্য আতঙ্ক জন্ম নিতে শুরু করেছে। কারণ তিনি দেখলেন মেয়ের চোখে আজ অন্যরকম আগুন। কথা তড়িঘড়ি করে আবিরকে ধরে উঠালো। তার শার্ট রক্তে ভিজে গেছে। চলো হাসপাতালে যাব। তার গলায় কাঁপন। আবির ধীরে বলল, আমি ঠিক আছি। চুপ, আর একটা শব্দও না। তার কণ্ঠে ছিল অধিকার, স্বামীর ওপর স্ত্রীর অধিকার। দূরে দাঁড়িয়ে সাইমন সব দেখছে, তার চোখে জ্বলছে ঈর্ষা। সে এখনো জানে না কথা বিবাহিত, আর সে ছেলেটা আবির, সেই কথার স্বামী। যেদিন সাইমন জানবে সেদিন তার পাগলামি কোন দিকে যাবে। আর আমজাদ খান, তিনি কি বুঝতে পারছেন যে আগুন জ্বালাতে চেয়েছেন সেই আগুনই একদিন তার সাম্রাজ্য পুড়িয়ে দিতে পারে? হাসপাতালের করিডোরে বসে কথা আবিরের হাত শক্ত করে ধরে আছে। তার চোখে জল, কিন্তু সেই জলের আড়ালে জন্ম নিচ্ছে সিদ্ধান্ত। খেলা এখন আর শুধু অপমানের না, এখন এটা সম্মান, ভালোবাসা আর প্রতিশোধের খেলা। আর আবির রক্তাক্ত ঠোঁটেও তার মুচকি হাসি রয়ে গেছে, কারণ সে জানে শেষ হাসিটা তারই হবে। হাসপাতালের সাদা দেয়াল পেছনে ফেলে যখন আবিরকে বাসায় আনা হলো, তখন সন্ধ্যার আলো ধীরে ধীরে আঙিনার মাটিতে গড়িয়ে পড়ছে। তার কপালে ব্যান্ডেজ, ঠোঁটের কোণে শুকনো রক্তের দাগ।
তবুও চোখে এক অদ্ভুত স্থিরতা, যেন সে শুধু আঘাত নয়, অপমানও সহ্য করে ফিরে এসেছে। ড্রয়িং রুমে বসে আছেন খান বাহাদুর। বয়সের ভারে নুয়ে পড়লেও চোখ দুটো এখনো তীক্ষ্ণ। আবিরকে ওই অবস্থায় দেখে তিনি গম্ভীর স্বরে বললেন, আমার নাতিন জামাইয়ের এই অবস্থা কেন? কথা এক মুহূর্ত দাদুর দিকে তাকালেন, তারপর শান্ত কিন্তু অর্থবহ কণ্ঠে বলল, দাদু, মনে করো কারো হিংসার শিকার হয়েছে। শব্দগুলো বাতাসে ঝুলে রইল। আমজাদ খানের বুক কেঁপে উঠল, চোখে এক ঝলক অস্বস্তি। মনে মনে ভাবল, মেয়েটা কি বুঝে ফেলেছে? তারপরই নিজের অহংকারকে সান্ত্বনা দিল। বুঝলে বুঝুক, তাতে কি। এদিকে সাইমন যেন উন্মাদ হয়ে উঠেছে। কথার চোখে আবিরের জন্য যে মায়া, যে নিঃশর্ত যত্ন, তা তার সহ্য হচ্ছে না। তাদের আচরণে স্পষ্ট স্বামী স্ত্রীর সম্পর্কের মতো এই দৃশ্য তার অহংকারকে প্রতিদিন টুকরো টুকরো করছে। বাসায় কথা নিজ হাতে আবিরকে ওষুধ খাইয়ে দিচ্ছে, ব্যান্ডেজ ঠিক করে দিচ্ছে। আবির মৃদু হেসে বলল, তুমি যদি এভাবে যত্ন করো তাহলে তো প্রতিদিন মার খেয়ে আসতে হবে। কথার চোখ হঠাৎ কঠিন হয়ে উঠল। তোমাকে বাবা প্ল্যান করে মারিয়েছে, অফিসের কিছু লোক দিয়ে। আবির শান্ত স্বরে বলল, জানি। এই জানি শব্দটা যেন ঘরে উপস্থিত সবার দিকে এক নীরব অভিযোগ ছড়ে দিল। আমজাদ খান, মাহি, রাহি, আসিফ সবার চোখে হিংসার আগুন। ঠিক তখন কথার মা এগিয়ে এসে কোমল কণ্ঠে বললেন, জামাই এখন কেমন আছে? কিছু লাগবে? কথা আর নিজেকে ধরে রাখতে পারল না। তোমার স্বামী লোক দিয়ে আমার স্বামীকে পিটিয়েছে, আর তুমি এসেছো মায়া দেখাতে? মায়ের চোখে বিস্ময়, কষ্ট। তিনি কিছু না বলে নিঃশব্দে সরে গেলেন। এইভাবে 2 মাস কেটে গেল। বাইরে সময় এগুলেও ভেতরে জমে উঠল দ্বন্দ্ব। সাইমনের মাথায় এখন একটাই চিন্তা, যেভাবে হোক আবিরকে কোম্পানি থেকে সরাতে। এক সকালে কথা বলল, আবির, তুমি অফিসে যাও, আজ আমার একটু দেরি হবে। আবির স্বাভাবিক ভঙ্গিতে বেরিয়ে গেল। ঘণ্টাখানেক পর হঠাৎ কথার শরীরটা অদ্ভুত লাগতে শুরু করলো। মাথা ঘুরছে, চোখে ঝাপসা। সে মাকে ডেকে বলল, মা, খুব খারাপ লাগছে। বাক্য শেষ হওয়ার আগে সে অজ্ঞান হয়ে গেল। ঠিক তখনই আমজাদ খান অফিসে বেরোচ্ছিলেন। মেয়েকে মেঝেতে লুটিয়ে থাকতে দেখে মুহূর্তেই সব ভুলে গিয়ে তাকে কোলে তুলে গাড়িতে তুললেন। হাসপাতালে ছুটে গেলেন। ডাক্তারের কক্ষে টান টান উত্তেজনা। কিছু পরীক্ষার পর অবশেষে ডাক্তার হাসলেন। ভয়ের কিছু নেই, বরং খুশির খবর আছে। আপনারা দাদা দাদি হতে চলেছেন, আপনার মেয়ে মা হতে চলেছে। কথার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মা অবাক হয়ে বললেন, কাঁদছিস কেন? কথা মৃদু হেসে বলল, খুশিতে মা, খুশিতে। কিন্তু এই খবর আমজাদ খানের ভেতরে আগুন ধরিয়ে দিল। তার মনে হলো এই সন্তান মানে আবিরের শিকড় আরো গভীরে গাঁথা। সে দাঁতে দাঁত চেপে ভাবল, এই আগুন আমি নিভিয়ে দেবো যেভাবেই হোক। কথা আর দেরি করল না। কারো কথা না শুনে সোজা অফিসের দিকে রওনা দিল। ওদিকে সাইমন ইতিমধ্যে আবিরের সামনে দাঁড়িয়ে। মিস্টার আবির, আজ থেকে আপনি কথার আশেপাশে থাকবেন না। আবির ধীর স্বরে বলল, ওটা আমার আর কথার বিষয়, আপনি বলার কে? এই উত্তর সাইমনের অহংকারে আগুন ধরিয়ে দিল। সে কলার চেপে ধরে থাপ্পড় মারতে শুরু করলো আবিরকে। সাথে কয়েকজন স্টাফও যোগ দিল। সাইমন রাগে ফুঁসতে ফুঁসতে বলে, বড় লোকের মেয়ের সঙ্গে ঘুরে বেড়ানোর শখ হয়েছে, তাই না? সাইমনের কণ্ঠে বিষ। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো কথা। দৃশ্যটা দেখে তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। সাইমন, কেন মারছো ওকে? সাইমন কৃত্রিম উদ্বেগের সুরে বলল, এই ছেলেটার নজর ভালো না, যে কোনো সময় তোমার সম্মান নষ্ট করতে পারে, তোমার বড় কোনো ক্ষতি করতে পারে। কথা যেন আগুন হয়ে উঠল। মিস্টার সাইমন, আবির থেকে আমাকে জোর করতে হবে না। আমার উপর ওর সম্পূর্ণ অধিকার আছে। আমি প্রতি রাতে ওর বুকে ঘুমাই। ওর বুকে না ঘুমালে আমার ঘুম আসে না। কথাগুলো শুনে সাইমন যেন আকাশ থেকে পড়ে গেল। তার পায়ের নিচের মাটি সরে গেল।
সিসি, কথায় এত নিস তুমি? একটা চাকরের কাছে তুমি শরীর বিলিয়ে দিচ্ছ? সি! কথা বজ্রকণ্ঠে চিৎকার করলো। স্টপ! মুখ সামলে কথা বলবেন মিস্টার সাইমন চৌধুরী। আবির আমার স্বামী, আমার গর্ভের সন্তানের পিতা, আমার ভালোবাসা, আমার জীবন সঙ্গী। এই ঘোষণা যেন পুরো অফিসের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তুলল। সবাই স্তব্ধ। সাইমনের মুখ থেকে রক্ত সরে গেল। সে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। আবির বিস্ময়ে তাকিয়ে। কি বলছো? তোমার গর্ভের সন্তান মানে? কথা তার দিকে তাকিয়ে ধীরে বলল, হ্যাঁ আবির, আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আজ ডক্টর নিশ্চিত করেছে। এক মুহূর্ত, তারপর আবিরের চোখ ভিজে উঠল। আর ঠিক সেই মুহূর্তে ভালোবাসা, অহংকার আর প্রতিশোধের যুদ্ধটা সত্যিকারের রূপ নিল। আবিরের কণ্ঠ কাঁপছে, চোখ দুটো অশ্রুতে ভেজে উঠেছে। মুহূর্তটা যেন সময়ের গতি থামিয়ে দেয়। পুরো অফিসে এমন এক নিস্তব্ধতা নেমে আসে যেন সবাই শ্বাস নিতে ভুলে গেছে। আবিরের চোখে আনন্দের ঝিলিক, বুকের ভেতর ঢেউয়ের পর ঢেউ। সে হঠাৎ কথাকে জড়িয়ে ধরে বলে, আজকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তুমি আমাকে সম্পূর্ণ করলে কথা। কিন্তু এই আনন্দের মাঝেই দূরে দাঁড়িয়ে থাকা সাইমন চৌধুরীর চোখে জ্বলে ওঠে দহন। তার বুকের ভেতর যেন আগ্নেয়গিরি ফেটে যাচ্ছে। সে যাকে নিজের ভবিষ্যৎ ভেবেছিল, সেই মেয়ে আজ অন্য কারো সন্তানের মা হতে চলেছে। সাইমনের কণ্ঠ ভারী হয়ে আসে। মানে এতদিন তোমরা স্বামী স্ত্রী? কথা দীর চোখে তাকায় তার দিকে। তার কণ্ঠে আর কোনো দ্বিধা নেই, কোনো লুকোচুরি নেই। হ্যাঁ, অনেক আগে থেকে, আর আজ থেকে পুরো পৃথিবী জানবে। এই ঘোষণার সাথে সাথে যেন অফিসের বাতাস বদলে যায়। ফিসফাস শুরু হয় চারদিকে। যে আবিরকে একটু আগেও অপমান করা হচ্ছিল, সেই মানুষটাই এখন প্রতিষ্ঠানের মালিকের মেয়ের স্বামী। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আমজাদ খানের চোখ লাল হয়ে ওঠে। তার বুকের ভেতর ক্ষোভ, অপমান, ক্রোধ সব একসাথে আগুনের মতো জ্বলে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, না, এই সন্তান পৃথিবীর আলো দেখার আগে আমি সব শেষ করে দেব। আবিরকে আমি মেনে নেব না, কোনো দিন না। কিন্তু সে জানে না যে মেয়েকে সে এতদিন অবুঝ ভাবত, সেই মেয়ে আজ তার প্রতিটি চাল বুঝে ফেলেছে। কথা আবিরের দিকে তাকিয়ে ধীরে বলে, এখন থেকে সাবধানে থাকতে হবে। আমাদের সন্তান শুধু আমাদের ভালোবাসার ফল না, এটা অনেকের চোখের কাঁটা। আবিরও বুঝতে পারে এখন আর লড়াই শুধু সম্পর্কের না, এটা যুদ্ধ ক্ষমতার, অহংকারের আর রক্তের উত্তরাধিকার রক্ষার। সেদিন সন্ধ্যায় বাড়িতে ফিরে খবরটা ছড়িয়ে পড়ে আগুনের মতো। খান বাহাদুর নাতনির মাথায় হাত রেখে বলেন, আমার বংশের নতুন প্রজন্ম আসছে, আমি দেখতে চাই কে আটকায়। এই কথা শুনে আমজাদ খান আরও অগ্নিমূর্তি ধারণ করে। তার চোখে প্রতিশোধের ছায়া ঘনীভূত হয়। এদিকে সাইমন রাতভর ঘুমাতে পারে না। তার মাথায় একটাই চিন্তা, যদি আবিরকে সরিয়ে দেওয়া যায় তাহলে কি সব বদলে যাবে। পরদিন সকালে কোম্পানির ভেতর অদ্ভুত এক উত্তেজনা। হঠাৎ খবর আসে জাপানিজ প্রজেক্টর ইঞ্জিনিয়ার A17 নিজে বাংলাদেশে আসছেন ফাইল চূড়ান্ত করতে। কথার মাথায় একটা চিন্তা, A17-এর কি আমাদের ফাইল পছন্দ হবে? এসব শুনে আবির মুচকি মুচকি হাসে। পরদিন অফিস রুমে হঠাৎ করেই ভারী পায়ের শব্দ। আমজাদ খান দ্রুত ভেতরে ঢুকে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, কথা, চৌধুরী গ্রুপ আমাদের সঙ্গে কাজ করবে না। তারা কিছু শর্ত দিয়েছে, শর্ত মানলে তবেই প্রজেক্টে কাজ করবে। ঘরের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কথা ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে বিস্ময়, সঙ্গে অদ্ভুত সন্দেহের ছায়া। কি শর্ত? আর সাইমন এমন করছে কেন? আমজাদ খান ঠোঁট চেপে বললেন, সাইমন ছাড়া আমরা এই প্রজেক্ট পাবো কিভাবে? কথার কণ্ঠ কঠিন হয়ে উঠল। আগে এটা বলো, শর্ত কি? কিছুক্ষণ নীরবতা। তারপর আমজাদ খান ধীরে বিষাক্ত স্বরে বললেন, তুই যদি আবিরকে ডিভোর্স দিয়ে সাইমনকে বিয়ে করিস তাহলেই। শব্দগুলো যেন বজ্রপাতের মতো পড়ল। পাশে দাঁড়িয়ে থাকা আবিরের হৃৎপিণ্ড কেঁপে উঠল। বুকের ভিতর যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। কথার চোখ মুহূর্তেই আগুন হয়ে উঠল।
এটা কোনোভাবেই সম্ভব না বাবা। আর এর সঙ্গে তুমি জড়িত? আমজাদ খান গর্জে উঠলেন। তুই এই চাকরের বাচ্চার জন্য নিজের বাবাকে দোষ দিচ্ছিস? এই অপমানের মাঝেও আবির অদ্ভুত শান্ত স্বরে বলল, কথা, যদি কোনোভাবে আমি জাপানিজ কোম্পানি থেকে এই প্রজেক্টটা নিয়ে আসি, তুমি কি ঠিকমতো কমপ্লিট করতে পারবে? আমজাদ খানের চোখ লাল হয়ে উঠল। চাকরের বাচ্চা, এখানে তুই কথা বলছিস কেন? আবির এবার সোজা হয়ে দাঁড়ালো, তার কণ্ঠে দৃঢ়তা। মিস্টার আমজাদ খান, আপনি আমার শ্বশুর, তাই সম্মান করি, কিন্তু নিজের সম্মান নিজেই রক্ষা করবেন। এখানে আমি আর আমার স্ত্রী কথা বলছি, মাঝখানে নাক গলাবেন না। ঘর নিস্তব্ধ। কথা আর আমজাদ খান দুজনেই অবাক। এ যেন সেই নরম স্বভাবের আবির নয়। কথা ধীরে বলল,